হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শুনতে পাচ্ছ? জি, আচ্ছা। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। তো তোমাদের পটেনশিয়াল বুয়েটিয়ানের, তোমাদের বড় ভাইদের বিশেষ করে পটেনশিয়াল বুয়েটিয়ানের রেজাল্ট ওইটার লাইভ হচ্ছিলো, ওইটাই আমি একটু দেখছিলাম। তাই ভাবলাম একটু 15 মিনিট পরে ঢুকি, দেখি কারা ফার্স্ট হইলো কারা সেকেন্ড হইলো। হ্যাঁ, সেই কৃতি মুখগুলো একটু দেখি। তো তাই একটু দেরি হয়ে গেল আর কি। তো আমরা ভৌত আলোক বিজ্ঞানের এর আগের লেকচারে ব্যতিচার নিয়ে আলোচনা করছিলাম। আসলে আমরা ব্যতিচার ঘটনাটা কি জাস্ট সেইটুকু বুঝছিলাম, এবং কিভাবে দুইটা আলোক তরঙ্গের উপরিপাতনে ব্যতিচার ঘটে সেই জিনিসটা আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করছিলাম। যে তরঙ্গের দুই ধরনের উপরিপাতন হয়, একটা সমদশায় দুইটা তরঙ্গের উপরিপাতন হতে পারে যখন লব্ধি বিস্তার সবচেয়ে বেশি হয়, আর লব্ধি বিস্তারের সাথে লব্ধি তীব্রতার সম্পর্ক। যখন লব্ধি বিস্তার সবচেয়ে বেশি হবে তখন আলোক তরঙ্গের তীব্রতাও সবচেয়ে বেশি হবে, আর তীব্রতা সবচেয়ে বেশি মানে সেইখানে উজ্জ্বল আলোক বিন্দু আমি পাবো, বা উজ্জ্বল পট্টি বা ডোরা তৈরি হবে। আর যেখানে দুইটা তরঙ্গ, বিশেষ করে সেম বিস্তার সম্পন্ন দুইটা তরঙ্গ, তারা যখন বিপরীত দশায় উপরিপাতিত হবে তখন দুইটা তরঙ্গের উপরিপাতনে লব্ধি তরঙ্গের বিস্তার হবে শূন্য। আর যখন লব্ধি তরঙ্গের বিস্তারটাই শূন্য, তার মানে তরঙ্গই আসলে নাই, তাহলে কোনো ইন্টেন্সিটিই নাই, তাহলে আলোক তরঙ্গের তীব্রতা শূন্য। তো আলোক তরঙ্গের তীব্রতা শূন্য মানে অন্ধকার। তাহলে এইভাবে দুইটা তরঙ্গের উপরিপাতনে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা, উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা, অর্থাৎ লব্ধি তরঙ্গের তীব্রতার এই যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটবে, এটাকেই বলা হয় হচ্ছে ব্যতিচার। তো আমরা এই ব্যতিচারের ঘটনাটা এটা পানিতে কিভাবে ঘটে সেই জিনিসটা আমরা দেখছিলাম, যে পানির তরঙ্গের জন্য ব্যতিচারটা কিভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। তো সেটার একটা ভিডিও কিন্তু তোমাদের দেখাইছিলাম। আলোর ক্ষেত্রেও ব্যাপারটা সেমভাবে ঘটে, কিন্তু আলোক তরঙ্গ ওইটা তো আমরা ওভাবে দেখতে পাই না। এই কারণে আলোর তরঙ্গের যে চূড়ার সাথে চূড়া মিলতেছে বা খাজের সাথে খাজ মিলতেছে, এইটা তো আমরা ওভাবে বুঝতে পারি না বা দেখতে পারি না। তো এই কারণে ভিজুয়ালাইজ করার জন্য ব্যাপারটা, ব্যতিচারের ঘটনাটা আলোক তরঙ্গের ক্ষেত্রে ব্যতিচারের ঘটনাটা বোঝার জন্য আমরা পানির তরঙ্গের জিনিসটাকে আমরা ভিজুয়ালাইজ করে নিতে পারি। ওকে, তাহলে চলো শুরু করি। দাদা ডোরা মানে কি? ডোরা মানে হচ্ছে পট্টি। আমি দেখাবো আজকে ডোরা মানে কি। তো চলো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, এই ব্যতিচার ঘটনাটাকে, দুইটা আলোক তরঙ্গের উপরিপাতনের এই ব্যাপারটাকে প্রথম পর্যবেক্ষণ করে বিজ্ঞানী ইয়ং। ওই যে তোমরা ইয়ং গুণাঙ্ক পড়ে আসছো না, সেই ইয়ং গুণাঙ্কের বিজ্ঞানী ইয়ং। তো তার নাম অনুযায়ী এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, বা বাংলায় বললে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। আলোক তরঙ্গের ব্যতিচারের পরীক্ষা বা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। ওকে, দ্বিচির মানে হচ্ছে দুইটা চির, চির মানে হচ্ছে ছিদ্র, চির মানে হচ্ছে সরু ছিদ্র। তাহলে দেখো বিজ্ঞানী ইয়ং সে কি কাজ করছে, একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্স নেওয়া হয়েছে। একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্স মানে একবর্ণী আলোক উৎস। তাহলে এটা হচ্ছে একটা একবর্ণী আলোক উৎস বা মনোক্রোম্যাটিক লাইট সোর্স। এবার এর সামনে রাখা হয়েছে একটা প্রতিবন্ধক। প্রতিবন্ধক মানে যার মধ্যে দিয়ে আলো পাস করে ওই পাশে যাইতে পারবে না। একটা প্রতিবন্ধক রাখা হয়েছে এবং প্রতিবন্ধকের উপর দুইটা চির বা ছিদ্র করা হয়েছে, দুইটা সরু চির বা ছিদ্র করা হয়েছে। তাহলে আমরা একটু চিত্র এঁকে দেখাই। ধরো এইটা হচ্ছে প্রতিবন্ধক, এটা হচ্ছে প্রতিবন্ধক। এবার এই প্রতিবন্ধকের উপর দুইটা সরু চির বা ছিদ্র করা হয়েছে, এই একটা চির আর এই একটা চির।
আর বাদ বাকি জায়গায় কিন্তু প্রতিবন্ধক, জাস্ট আলো এই দুইটা চিরের মধ্য দিয়ে পাস করতে পারবে। আর এখানে রাখা হয়েছে একটা পর্দা, এই জায়গাতে রাখা হয়েছে একটা পর্দা। এটা হচ্ছে পর্দা। তাহলে এবার বলো তোমার এক্সপেকটেশনটা কি, কি ঘটা উচিত বলো তো? নর্মালি যদি এটা প্রতিবন্ধক হইতো, পুরাটাই প্রতিবন্ধক, মাঝখানে কোনো চির বা ছিদ্র যদি না থাকতো, ঠিক আছে, এটা হচ্ছে চির, দুইটা চির, মাঝখানে যদি কোনো ছিদ্র বা চির না থাকতো, তাহলে আলো সোজা এখান থেকে আলো নির্গত হচ্ছে, আলো সোজা এখান থেকে আলো গিয়ে এইখান থেকে আলো গিয়ে পর্দার উপর এই পয়েন্টে আলো পড়তো, এই পয়েন্টে আলো পড়তো, আর এইখান থেকে আলো নির্গত হয়ে পর্দার উপর এই পয়েন্টে আলো পড়তো। তাহলে আমরা দেখতে পাইতাম পর্দার উপর এই জায়গাটা আলোকিত, আমরা দেখতে পাইতাম পর্দার উপর এই জায়গাটা আলোকিত, এখানে একটা আলোর পট্টি তৈরি হয়েছে, এই পট্টি মানেই ডোরা। আর আমরা দেখতে পারতাম এই জায়গাটা আলোকিত, এই জায়গাটা আলোকিত, আর পর্দার বাদ বাকি জায়গা অন্ধকার। তাহলে এখানে আলোক বিন্দু বা আলোক পট্টি, এই পট্টি বা ডোরা, পট্টি না, পট্টি বা ডোরা, ঠিক আছে, এখানেও তাই, এটা আলোক পট্টি বা ডোরা তৈরি হইতো, আর পর্দায় বাদ বাকি জায়গা থাকতো অন্ধকার, এই জায়গাটা অন্ধকার, তারপরে এই উপরের এই জায়গাটা অন্ধকার, ঠিক একইভাবে নিচের এই জায়গাটা অন্ধকার। এইটা হওয়ার কথা ছিল, এইটা আমাদের এক্সপেকটেশন, ঠিক আছে। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কি ঘটনা ঘটবে, তোমরা অনেকেই বলবা যে ভাই এই ঘটনাটা ঘটবে, আলো এই সরু চির দুইটা দিয়ে নির্গত হয়ে পর্দার উপর এই পয়েন্টে, এখান থেকে নির্গত হয়ে পর্দার উপর এই পয়েন্টে পড়বে, পর্দার উপর বাদ বাকি জায়গা অন্ধকার থাকবে, এটাই তো ভাই হওয়ার কথা। হ্যাঁ, এটাই হওয়ার কথা, যদি আলো সরল রেখায় চলে তাহলে এটাই হওয়ার কথা। এখন তুমি যদি ভালো করে শোনো, তুমি যদি এই প্রতিবন্ধকটা খুবই তীক্ষ্ণ একটা প্রতিবন্ধক নিয়ে তার উপর দুইটা সরু সরু ছিদ্র করো, তীক্ষ্ণ একটা প্রতিবন্ধক মানে একটা ধরো একটা ভিজিটিং কার্ড, বেশ পাতলা পুরুত্বের একটা ভিজিটিং কার্ড, সে একটা ভিজিটিং কার্ড একটা প্রতিবন্ধক, তাতে তুমি দুইটা সরু সরু ছিদ্র করবা, খুবই তীক্ষ্ণ সরু ছিদ্র, খুবই সরু দুইটা ছিদ্র। তাহলে একটা ভিজিটিং কার্ড নিয়ে ব্লেড দিয়ে, ধরো একটা ভিজিটিং কার্ড নিয়ে ব্লেড নিবা, ব্লেড নিয়ে এভাবে দাগ দিয়ে দুইটা সরু সরু ফালি কাটবা, তাহলে ওই দুইটা খুবই সূক্ষ্ম চির হবে, ঠিক আছে, ওই দুইটা খুবই সরু সূক্ষ্ম চির হবে। তো সেই সরু দুইটা সূক্ষ্ম চির থেকে আলো যখন নির্গত হবে তখন এই ঘটনাটা ঘটবে না। এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে এরকমই তো ঘটনা ঘটার কথা। হ্যাঁ, এরকম ঘটনা ঘটার কথা। কখন এরকম ঘটনাটা ঘটার কথা হচ্ছে যদি এই যে চির দুইটা অনেক বড় বড় চির হইতো, ছিদ্র দুইটা যদি অনেক বড় বড় ছিদ্র হইতো, একটা কাঠের বোর্ড নিলা, নিয়ে টর্চ লাইট জ্বালাই দিলা, মাঝখানে দুইটা বড় বড় ছিদ্র করলা, তাহলে পর্দার উপর আলো এইভাবে গিয়ে পড়তো। কিন্তু তুমি যদি একটা ভিজিটিং কার্ডে খুবই সরু সরু দুইটা ফালি করো, তাহলে সেই ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে না। মানে এই যে ফালি দুইটা এদের মানে যার মধ্যে দিয়ে আলোটা পাস করতে পারবে, এই যে চির, এই চিরের যে পুরুত্বটা বা এই চিরের যে ফাঁকা জায়গাটা, এর পুরুত্বটা হবে অনেক কম, ধরো 0.002 মিলিমিটার বা 0.02 মিলিমিটার এরকম হবে, ঠিক আছে, বা এর চেয়েও কম হবে। এরকম যদি হইতো তাহলে এই ঘটনাটা এরকম ঘটতো না। তাহলে কি হইতো তখন? কি হইতো তখন? পর্দার উপর আমরা পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম ডোরা পাইতাম, ঠিক আছে। এইবার শোন, আলো তো তরঙ্গ, আলো তরঙ্গ আকারে নির্গত হয়। আলো চলার পথে, খুব ভালো করে শুনবে, আলো চলার পথে যদি সরু চির বা পথ পাই, সরু পথ যার মধ্যে দিয়ে আলো পাস করতে পারবে, এই পথটা যদি খুবই ন্যারো হয়, তাহলে সেই ক্ষেত্রে আলো অনেক বেশি বেঁকে যায় এবং আলোর তখন তরঙ্গ মুখটা গলীয় হয়ে যায়। কিন্তু চির যদি বেশ প্রশস্ত চির হয় বা বেশ বড় চির হয়, আলো পাস করার যে পথটা, সেই পথের পুরুত্ব যদি অনেক বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে তরঙ্গমুখ হয় হচ্ছে সমতল তরঙ্গমুখ। তাহলে যত সরু চির হবে তত তরঙ্গমুখ গলীয় হইতে থাকবে, আর যত
চিরের পুরুত্বটা বা অনেক চিরের যে পথটা আলোর যে আলো পাস করার যে পথটা সেটা যত অনেক বড় হবে তত আলোর তরঙ্গমুখটা হবে সমতল। তা আমি তোমার একে দেখাই ব্যাপারটা। যদি এরকম হয়, ধরো আলো পাস করবে, আলো পাস করার পথটা হচ্ছে এরকম, যে এই পথের মধ্য দিয়ে আলো পাস করবে, এটা একটা চির, এই যে দুইটা প্রতিবন্ধকের মাঝে এই যে একটা চির। তো ধরো এখান থেকে আলো পাস করবে, এইটা একটা আলোক উৎস আছে, আলো পাস করবে। তো যখন এখান থেকে আলো নির্গত হবে, এখান থেকে যখন আলো নির্গত হবে তখন তরঙ্গমুখগুলো এরকম হবে, এরকম তরঙ্গমুখ দিয়ে নির্গত হবে আলোক তরঙ্গ। দেখো একটু সমতল টাইপের। কিন্তু যদি চিরটা এরকম হয়, আলো পাস করার যে পথ সেই চিরটা যদি এরকম সরু চির হয়, দেখো এরকম যদি হয়, তাহলে এইবার ঘটনাটা কি ঘটবে? এইবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আলো যখন এর মধ্য দিয়ে নির্গত হবে তখন এরকমভাবে গলীয় তরঙ্গমুখ আকারে নির্গত হবে। দেখো বেশি আলো ছড়াই পড়তেছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আলোটা ছড়াই পড়বে বেশি, তরঙ্গমুখ গলীয় হবে। দেখো আলো বেশি ছড়াই পড়লো। আর এই ক্ষেত্রে দেখো আলো কিন্তু বেশি ছড়াই পড়ে নাই, আলো কিন্তু কম ছড়াই পড়ছে। এই তাহলে যত চিরের পথটা সরু হবে, সরু বা ছিদ্রটা অনেক কম পুরুত্বের হবে, তত আলোর গলীয় মুখটা তরঙ্গ হবে, সরি তরঙ্গ মুখটা গলীয় হবে, এরকম হবে, ঠিক আছে? আর যদি প্রশস্ত হয় তাহলে তখন এরকম ঘটনা ঘটতে থাকবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। এবার তাহলে আমরা এখন ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষাতে যে জিনিসটা আমরা পাইলাম আমাদের এক্সপেকটেশনের সাথে মিলল না। তা আমরা কি পাইলাম? এইটা হচ্ছে একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্স। তাহলে ইয়ং এরকম একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্স নিল, একবর্ণী আলোক উৎস, একবর্ণী আলোক উৎস। ওকে, আর তার সামনে একটা প্রতিবন্ধক রাখলো, যে প্রতিবন্ধকের উপর দুইটা সরু ছিদ্র কাটা হইল। এই যে প্রতিবন্ধক এর উপর দুইটা সরু ছিদ্র, একটা আর একটা, দুইটা সরু ছিদ্র কাটা হইল। তারপরে এখানে রাখা হইল পর্দা, এখানে রাখা হইল পর্দা। তাহলে কি ঘটনা ঘটবে? এবার আসো, দেখা যাবে কি পর্দার উপর এই চিরদ্বয়ের ঠিক মাঝামাঝি পোর্শনে এখানে উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে, এবং তারপরে পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার পট্টি বা ডোরা তৈরি হয়েছে, বুঝছো? এখন কথা হচ্ছে, চিন্তা করো, ধরো এইখানে একটা আলোক উজ্জ্বল বিন্দু তৈরি হয়েছে। আলো যদি সরল রেখায় যাইতো তাহলে তো আলোর এখানে পৌঁছানোর কথা, আলো যদি সরল রেখাই চলতো তাহলে তো আলোর এখানে পৌঁছানোর কথা। আলো এখানে পৌঁছাইলো কিভাবে? আলো এখানে পৌঁছাইলো কিভাবে? তাহলে অবশ্যই আলো চলার পথে বিকে গেছে। তাহলে তুমি এই কণাতত্ত্ব বা পার্টিকেল থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবা? আলোর জিওমেট্রিক্যাল যে নীতি, এটা দিয়ে তুমি এটা ব্যাখ্যা করতে পারবা? পারবা না। তাহলে আলো এখানে যে পৌঁছাইছে এটা আমি যদি ব্যাখ্যা করতে চাই তাহলে অবশ্যই আমার তরঙ্গ তত্ত্বের সাহায্য নিতে হবে। তো দেখি তো আলো যে এখানে পৌঁছাচ্ছে এটা আমরা তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি কিনা। এইবার কথা হচ্ছে তরঙ্গ তত্ত্ব, এটা বলতে আমরা কার নীতি বুঝবো? এটা বলতে হাইগেন্সের নীতি বুঝবো। হাইগেন্স কি বলছে? যে কোনো উৎস থেকে যদি আলোক তরঙ্গ নির্গত হয় তাহলে ওই তরঙ্গমুখের, উৎস থেকে নির্গত যে আলোক তরঙ্গ তার তরঙ্গমুখের উপর প্রত্যেকটা বিন্দুই সমদশা সম্পন্ন, প্রত্যেকটা কণায় এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল সোর্স। এখান থেকে মনোক্রোম্যাটিক লাইট সোর্স, এখান থেকে একবর্ণীয় আলো নির্গত হচ্ছে। তাহলে এখান থেকে যে আলো নির্গত হচ্ছে এইভাবে তরঙ্গ আকারে আলো নির্গত হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে চূড়া, লালগুলা চূড়া, চূড়ার মাঝখানে ধরো এই যে খাস, চূড়ার মাঝখানে খাস, এইভাবে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, ঠিক আছে? এইভাবে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে। এইভাবে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে। এবার এখান থেকে নির্গত আলোক তরঙ্গ এসে একটু পরে এই চিরের উপর আশ্রে পড়বেন। দেখো তো, এই চিরের উপর একটু পরে আশ্রে পড়বে। এবার চিরের উপর যখন আশ্রে পড়বে তখন যখন এই চির থেকে নির্গত হবে তখন এখানেও আবার আলো এরকম তরঙ্গ তৈরি করবে, আবার এই চির থেকেও যখন নির্গত হবে তখন এখানেও আলো আবার এরকম তরঙ্গ নির্গত করবে। তাহলে এই দুইটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করলো না? এটা আমার প্রাইমারি সোর্স, এটা আমার মূল সোর্স, মূল সোর্স। এই দুইটা আমার, এই যে দুইটা চির, চির থেকে যে আলো বের হচ্ছে, চির থেকে যে আলো বের হচ্ছে কি আকারে? তরঙ্গ আকারে বের হচ্ছে।
চির খুবই সরু চির, তাহলে সরু চির হলে এই যে আলোর তরঙ্গ মুখগুলো এগুলা অনেক বেশি গলীয় হবে, আর যত বেশি গলীয় হবে তত আলো বেশি ছড়াই পড়বে। কি ক্লিয়ার? তত আলো বেশি ছড়াই পড়বে। তো এখন কথা হচ্ছে যে এই যে এইটা যে দুইটা সোর্স হিসাবে কাজ করতেছে, এটার ব্যাখ্যা আমরা কিভাবে দিতে পারি? এটার ব্যাখ্যা দিতে পারি আমরা হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দিয়ে। কিভাবে? দেখো তো, এই উৎসের এই যে প্রাইমারি সোর্স এস, এর নির্গত একটা আলোক তরঙ্গ মুখ হচ্ছে এটা। এবার এই আলোক তরঙ্গ মুখের উপর প্রত্যেকটা বিন্দুই এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করতেছে, প্রত্যেকটা বিন্দুই এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করতেছে। তাহলে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুগুলা গৌণ উৎস হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? এখন দেখো, এই যে বিন্দুটা, এটা যে উৎস হিসেবে কাজ করতেছে, এখান থেকে আলোক তরঙ্গ নির্গত হলে সেটা সামনে যাইতে পারবে না, কারণ প্রতিবন্ধকে বাধা পেয়ে যাচ্ছে। তারপরে এই এই বিন্দু থেকে যে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে সেটা আর সামনে যাইতে পারবে না, কারণ বাধা পেয়ে যাচ্ছে। কিন্তু দেখো, খেয়াল করে ভালো করে বুঝো, এই যে বিন্দুটা সেটা কিন্তু এই চির থেকে বাইরে উকি দিতে পারতেছে। এই যে বিন্দুটা সেটা কিন্তু এই যে চিরের উপর পড়ছে, তাহলে চিরের উপর পড়লে এই যে তরঙ্গ তৈরি করবে সেই তরঙ্গ তো সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এই বিন্দুর নির্গত তরঙ্গ সামনের দিকে অগ্রসর হইতে পারবে না, কারণ প্রতিবন্ধকে বাধা পেয়ে গেছে। কিন্তু চিরের উপর যে দুইটা বিন্দু পড়ছে, এই তরঙ্গ মুখের উপর প্রত্যেকটা বিন্দুই এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করতেছে। তাহলে প্রত্যেকটা বিন্দু যদি এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করে, তাহলে এই যে তরঙ্গ মুখ, এর উপর এই যে দুইটা বিন্দু যে দুইটা চিরের মধ্যে পড়ে গেছে, তো তারা তো বাইরে নির্গত হইতে পারবে, আলোক তরঙ্গ তো বাইরে নির্গত করতে পারবে, কারণ ওরা চিরের উপর পড়ছে। তাহলে চির মানে ছিদ্র, ছিদ্রের মধ্যে পড়ছে, তাহলে ওরা কি করবে? তরঙ্গ তৈরি করবে। তাহলে এখান থেকে ধরো তরঙ্গ তৈরি করতেছে, তাহলে আমরা সেই তরঙ্গগুলো একটু আঁকি। গত ক্লাসে ওটা আঁকছিলাম, এটা এর জন্য নির্গত আলোক তরঙ্গ। চিরের এই যে চূড়াগুলার মাঝখানে মাঝখানে খাঁজ থাকবে, চূড়াগুলার তাহলে এবার দেখো, ঠিক মিডিল বরাবর যাও, ঠিক মাঝ বরাবর, দেখো কত সুন্দর মিলে যাবে। ঠিক মাঝ বরাবর যাও, দেখো চূড়ার সাথে চূড়া, খাঁজের সাথে খাঁজ, চূড়ার সাথে চূড়া, খাঁজের সাথে খাঁজ, চূড়ার সাথে চূড়া, খাঁজের সাথে খাঁজ। তাহলে এই বরাবর আমি আলোর উজ্জ্বল ডোরা পাবো। তাহলে এই বরাবর আলোর উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। তাহলে এখানে দেখতে পারবো একটা উজ্জ্বল পট্টি বা ডোরা তৈরি হয়েছে, এই ঠিক আছে, পর্দার উপর একটা উজ্জ্বল পট্টি বা ডোরা তৈরি হবে এখানে। তারপরে এর ঠিক উপরে যাও, দেখো অন্ধকার, ঠিক আছে, এর ঠিক উপরে অন্ধকার। একটু উজ্জ্বলগুলোকে একটু বড় করে আঁকি। তারপরে এর ঠিক নিচ বরাবর আসো, দেখো এখানে অন্ধকার, তাহলে এখানে অন্ধকার, এখানে অন্ধকার। তারপরে আবার একটা উজ্জ্বল ডোরা, নিচে আবার এখানে একটা উজ্জ্বল ডোরা, আবার অন্ধকার, আবার এরকম উজ্জ্বল ডোরা, আবার অন্ধকার, আবার এরকম উজ্জ্বল ডোরা তৈরি হবে। তাহলে পর্দার উপরে পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এরকম ডোরা তৈরি হবে। তাহলে এই যে ডোরা তৈরি হইল কি কারণে? তরঙ্গের উপরিপাতনের কারণে। আর এই ব্যাপারটাই ব্যতিচার। তাহলে এবার দেখো, এইটা একেবারে সেন্ট্রাল ম্যাক্সিমা পয়েন্ট। সেন্ট্রাল ম্যাক্সিমা পয়েন্ট মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। দেখো এটা একেবারে মাঝখানে, তাহলে এটার নাম হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা পয়েন্ট বা সেন্ট্রাল ব্রাইট পয়েন্ট, ব্রাইট ডোরা, উজ্জ্বল বিন্দু। আর যেগুলো অন্ধকার সেগুলো ডার্ক। তা আমরা উজ্জ্বল অন্ধকার বা চরম অবম, ব্রাইট ডার্ক, বহুত নামে ডাকতে পারি। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এটা প্রথম উজ্জ্বল ডোরা, এটা দ্বিতীয় উজ্জ্বল ডোরা, দ্বিতীয় উজ্জ্বল ডোরা। তাহলে দেখো এক্সপেকটেশন ছিল এটা, কিন্তু এটা হয়নি। তাহলে এটা এক্সপেকটেশন আর এটা হচ্ছে রিয়েলিটি।
ঠিক আছে, যখন চির অনেক সরু চির হবে তখন রিয়েলিটি এটাই হবে। তুমি চাইলে বাসায় নিজে এক্সপেরিমেন্ট করতে পারো। হ্যাঁ, তুমি কি করবে, একটা লেজার লাইট নিবা, এক বর্ণী লেজার লাইট, সবুজ বা লাল বর্ণের নিবা। নেওয়ার পরে একটা ভিজিটিং কার্ড নিবা। ঠিক আছে, ভিজিটিং কার্ড নিয়ে বেলেট দিয়ে খুবই সরু সরু দুইটা ফালি কাটবা। তারপরে লেজার লাইট থেকে আলো মারবা, দেখবা দেওয়ালের উপর এরকম ডোরা তৈরি হয়েছে। এটা তুমি নিজেই দেখতে পারবা। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এটা হচ্ছে উপরের দিকে প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, ঠিক একইভাবে নিচের দিকেও তাই। তাহলে এইটা হচ্ছে প্রথম উজ্জ্বল, নিচের দিকে প্রথম উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বলের উপরে নিচে প্রথম উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, আবার দ্বিতীয় উজ্জ্বল, এটা হবে দ্বিতীয় উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, এইভাবে পরপর নিচের দিকে থাকবে। আর উজ্জ্বলের মাঝখানে থাকবে অন্ধকার, উজ্জ্বলের মাঝখানে থাকবে অন্ধকার। তাহলে এটা কেন্দ্রীয় উজ্জ্বল। দেখো, কেন্দ্রীয় অন্ধকার হয় না, ভালো করে দেখো, বুঝে নাও, কেন্দ্রীয় অন্ধকার হয় না, কেন্দ্রীয় যেটা হয় সেটা উজ্জ্বল ডোরা। তাহলে তার উপরে অন্ধকার, নিচে অন্ধকার, কততম, প্রথম, এটা হচ্ছে প্রথম অন্ধকার। তারপর এটা প্রথম অন্ধকার, তারপর এটা দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল n = 0, 0তম, কততম, 0তম কেন্দ্রীয় উজ্জ্বল। প্রথম উজ্জ্বল n1, দ্বিতীয় উজ্জ্বল n2, তারপরে প্রথম উজ্জ্বল n1, দ্বিতীয় উজ্জ্বল n2, ডট 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 নিচের দিকে, ডট 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 উপরের দিকে। এবার আসো অন্ধকারগুলা, কেন্দ্রীয় অন্ধকার হয় না, তাহলে 0তম অন্ধকার হবে না, মাথায় রাখিও, ভালো করে মাথায় ঢুকাও জিনিসগুলা। 0তম অন্ধকার হবে না, তাহলে অন্ধকারের শুরু কত থেকে, 1 থেকে। n = 1তম অন্ধকার, ফার্স্ট অন্ধকার, ফার্স্ট ডার্ক। n = 1, ফার্স্ট ডার্ক। এটা n = 2, এটা n = 2, এভাবে ডট 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 উপরের দিকে, ডট 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 নিচের দিকে। তাহলে উজ্জ্বল ডোরা কেন্দ্রীয় হয়, অন্ধকার ডোরা কিন্তু কেন্দ্রীয় হয় না। তাহলে উজ্জ্বলের শুরু কত থেকে বলো তো ভাই, উজ্জ্বল ডোরার শুরু কত থেকে, উজ্জ্বল ডোরার জন্য, ডোরার জন্য n এর মান শুরু কত থেকে, 0 থেকে, 0, 1, 2, 3, ডট 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 ডট। আর অন্ধকার ডোরার জন্য, অন্ধকার ডোরার জন্য n এর মান শুরু 1 থেকে, 1, 2, 3, ডট ডট ডট। তো এইটাই ছিল ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। ঠিক আছে, তাহলে এবার ওভারঅল সামারিটা একটু বলি। তুমি যদি একটা মনোক্রোম্যাটিক একবর্ণী আলোক উৎস নাও, সাদা আলো নিলে হবে না, একবর্ণী আলোক উৎস নিতে হবে। তো একবর্ণী আলোক উৎস নিয়ে তার সামনে যদি একটা প্রতিবন্ধকের মাঝে সরু দুইটা চির বা ছিদ্র রাখো, তাহলে ওই চির বা ছিদ্র থেকে আলোক তরঙ্গ যখন নির্গত হবে তখন দুইটা আলোক তরঙ্গের উপরিপাতনে সমদশায় উপরিপাতিত হয়ে উজ্জ্বল ডোরা এবং বিপরীত দশায় উপরিপাতিত হয়ে অন্ধকার ডোরার পর্যায়ক্রমে তরঙ্গ তীব্রতার এরকম হ্রাস বৃদ্ধির ঘটনাটাই হচ্ছে ব্যতিচার। তো দুইটা তরঙ্গকে এই জন্য কিন্তু উজ্জ্বল অন্ধকার তৈরি হওয়ার জন্য এখান থেকে যে দুইটা তরঙ্গ নির্গত হচ্ছে, দেখো এটাকে আমরা প্রাইমারি সোর্স বলতে পারি। আর এই দুইটা চির থেকে যখন আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, তাহলে এই চির দুইটাকে আমরা সেকেন্ডারি সোর্স S1 S2 এটা আমরা বলতে পারি। তো এই সেকেন্ডারি সোর্স থেকে যে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে তাদের বিস্তার কিন্তু সেম হতে হবে, বিস্তার সেম না হলে কিন্তু এটা হবে না। তাহলে আলোক তরঙ্গদ্বয়ের, আলোক তরঙ্গদ্বয়ের বিস্তার সেম হতে হবে, বিস্তার সেম হতে হবে, বিস্তার সেম না হলে হবে না। কেন বিস্তার সেম হতে হবে, কারণ আমার তো উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার দরকার, তাই না? তো অন্ধকার দরকার, তাহলে অন্ধকার যদি দরকার হইতে হয় তাহলে বিপরীত দশায় কোনো তরঙ্গ থাকাই যাবে না, তরঙ্গের বিস্তার থাকাই যাবে না। তাহলে উপরের দিকে এ, নিচের দিকে -a, এ মাইনাস এ যোগ করে কত হইতে হবে, 0 হইতে হবে। কিন্তু একটা তরঙ্গের যদি বিস্তার 2a হয় তাহলে 2a - a 0 তো হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি হইতে হবে, অবশ্যই দুইটা তরঙ্গের বিস্তার সেম হইতে হবে। তো এইটা আমার প্রাইমারি সোর্স, আর এর জন্য এই দুইটা সেকেন্ডারি সোর্স। তো এই সেকেন্ডারি সোর্স দুইটার মাতৃ উৎস তো একই, তাহলে এই দুইটা উৎস থেকে, সেকেন্ডারি সোর্স থেকে নির্গত আলোক তরঙ্গের বিস্তার তো সেম হবেই, স্বাভাবিক। তাহলে বিস্তার যদি সেম হয় তাহলে এ ম্যাক্সিমাম হবে +- 2a, গত ক্লাসে দেখাইছি সমদশায়। আর যদি এ মিনিমাম ধরি তাহলে দুইটার বিস্তার সেম আসলে +a চূড়া খাজ -a, +a - a মিলে হয়ে যাবে 0।
ওকে ভাই, একটু স্ক্রিনশট তুলতাম, চিত্র আঁকিনি, তোলো স্ক্রিনশট তোলো। দেখছো কত সুন্দর চিত্র। এইবার শোনো, আমরা এখন হিসাব নিকাশ করব, কখন উজ্জ্বল ডোরা, কখন অন্ধকার ডোরা, এর হিসাব নিকাশগুলো এখন আমরা করব। তো এই হিসাব নিকাশ করার জন্য চিত্রটাকে আমরা এত সুন্দর করে আর চিত্র আঁকবো না, ঠিক আছে? সূত্রটা মানে মানে চিত্রটা এত সুন্দর চিত্র আঁকবো না, আমরা এখন চিত্রের একটা মিনিমাল চিত্র আঁকবো, মানে হিসাবের জন্য যতটুকু দরকার সেই চিত্র আঁকবো। তাহলে মূল ঘটনা আমি তোমাকে বুঝাইছি, ইভেন ভিজুয়ালাইজ করার জন্য ভিডিও দেখাইছি, ঠিক আছে? আমরা ক্লাসে চাইলে এক্সপেরিমেন্টও করে দেখবো, কোনো সমস্যা নেই, আমরা লাস্টের দিকে এক্সপেরিমেন্টও করে দেখবো। তো এবার আসলে একটু হিসাব নিকাশ করে আসি। তাহলে প্রথমে একটা টপিক একটু আগে আমরা পড়ে নিই, সেটা হচ্ছে তরঙ্গের একই তরঙ্গের দুটি কণার পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক। পথ পার্থক্য ও দশা পার্থক্যের সম্পর্ক। ঠিক আছে? তরঙ্গ স্থিত দুইটি কণার, একটা তরঙ্গ, এই তরঙ্গ স্থিত দুইটা কণার পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক। ভালো করে বুঝবা জিনিসটা। তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে এ সেট অফ এসএইচএম পার্টিকেল, অর্থাৎ অনেকগুলো সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা পাশাপাশি বসে একটা নির্দিষ্ট হারমোনিতে অসিলেট করতে থাকে, ফলে তরঙ্গ তৈরি হয়। তো এরকম একটা তরঙ্গ হচ্ছে এটা, যে এরকম একটা তরঙ্গ যেটা এক্স অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। তরঙ্গের উৎস হচ্ছে এখান থেকে তরঙ্গটা উৎপত্তি হয়েছে, এভাবে সঞ্চালিত হচ্ছে। এখন এই তরঙ্গ স্থিত আমি যে কোনো দুইটা বিন্দুর, ধরো এই বিন্দুটা আর এই একটা বিন্দু, এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর আমরা পথ পার্থক্য এবং দশা পার্থক্যের সম্পর্ক চাই। এখন পথ পার্থক্যটা কি? পথ পার্থক্য হচ্ছে এই যে এই কণাটার অবস্থান হচ্ছে এই উৎস থেকে এক্স অন দূরে, আর এই কণাটার অবস্থান হচ্ছে উৎস থেকে কত দূরে? x2 দূরে। তাহলে এদের পথের পার্থক্য মানে এরা একজন থেকে আরেকজন কত দূরে আছে, এটাই তো পথের পার্থক্য। তাহলে এদের পথের পার্থক্য হচ্ছে এইটুকু হচ্ছে এদের পথের পার্থক্য, দ্যাট ইজ ডেল এক্স। আর এই ডেল এক্স হচ্ছে x2 মাইনাস x1, বা x2 এবং x1 এর ডিফারেন্স, এভাবেও লেখা যায়, x2 এবং x1 এর ডিফারেন্স, এটা হচ্ছে তাদের পথের পার্থক্য। যেহেতু x2 বড়, আমি x2 থেকে x1 বিয়োগ দিয়ে দিলাম। এখন এইবার আমরা চাইতেছি দশার পার্থক্য। এখন দশা জিনিসটা কি ভাই? দশা জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেল। কোনো একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা, ধরো স্প্রিংয়ের মাথায় একটা বস্তু ঝুলানো হয়েছে, তো এটা এখান থেকে যদি দোলা শুরু করে t=0 যদি এখানে হয়, তাহলে চরকি কোথা থেকে ঘোরা শুরু করবে? মনে আছে? এইখান থেকে ঘোরা শুরু করবে। তাহলে তার আদি দশা, এই যে দশা কত কোণ নিয়ে ঘোরা শুরু করতেছে, এখান থেকে যদি উপরে ওঠা শুরু করে, এখান থেকে এইভাবে ঘোরা শুরু করবে, তাই না? এখান থেকে ঘুরে এখানে যাবে, এটা উপরে উঠে এখানে আসবে। তাহলে এখান থেকে ঘোরা শুরু করলে এর দশা কত? এই যে আদি দশা কত? দশা হচ্ছে 0। এবার যদি এখান থেকে ঘুরে চরকিটা এখানে আসে, তার মানে এই যে স্প্রিংটা স্পন্দিত হতে হতে সংকুচিত হয়ে এইখানে পৌঁছাবে। তাহলে যদি এইখানে পৌঁছাই, এখান থেকে এইখানে পৌঁছাই, তাহলে কত দশা হইল? দশা হলো 90 ডিগ্রি, অর্থাৎ π/2। কীভাবে দশা 90 ডিগ্রি বা π/2 হইল? এই যে ঘুরে এখানে আসলো, তাহলে কোণ কত হইল? π/2। এটাই হচ্ছে এর দশা, ঠিক আছে? তাহলে এবার আমি আর রাখবো না, বলো তো এই কণাটা যদি এখান থেকে এবার এখানে আসে, তাহলে দশা কত হবে? দশা হবে π, 180। তার মানে এখান থেকে এখানে আসা। আবার যদি এখান থেকে এখানে চলে আসে, তাহলে হবে 3π/2। তারপরে আবার এখান থেকে এখানে যদি চলে যায়, তাহলে হবে 2π। তাহলে দেখো, সাম্য অবস্থান থেকে কোনো একটা এসএইচএম কণা, সে যদি সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ বিস্তারে যায়, তাহলে দশা হলো π/2। তারপর আবার সাম্য অবস্থায় ফিরে আসলে দশা হলো π, আর 0 দিয়ে শুরু করছিল। তারপরে যদি নেগেটিভ বিস্তারে যায়, তাহলে হচ্ছে 3π/2। তারপরে যদি আবার সাম্য অবস্থায় ফিরে আসে, ঠিক আছে, তাহলে কত হলো? তাহলে হলো 2π। তাহলে একটা দেখো, একটা ফুল রোটেশন, একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করলে দশা হচ্ছে 2π। এটাই হচ্ছে দশা, ঠিক আছে? এই দশাটা আমরা কিভাবে পাইতাম? সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন করার জন্য মনে আছে, x = a sin, এখানে ওই এক্সটাকেই তো আমরা y দিয়ে লিখি আর কি, তাই না? সাম্য অবস্থান থেকে এই যে সরণটা, এটাকে y দিয়ে লিখি, তাহলে y = a sin ωt + ডেল। তাহলে দশা কোনটা? দশা কি ডেল হচ্ছে আদি দশা, আর এই যে সাইন ωt + ডেল, এইটা হচ্ছে যে কোনো মুহূর্তের দশা,
তা আমরা চাইতেছি সেই দশার ডিফারেন্সটা, যে এই দুইটা কোণার দশার ডিফারেন্স কত। এখন অনেকে বলে ভাই এই দুইটা কোণার দশার ডিফারেন্স কেমনে হবে, এই দুইটা কোণার দশার ডিফারেন্স কেমনে হবে। আচ্ছা আমি তোমার দেখাই, একটা তরঙ্গের ক্ষেত্রে দেখাই। ধরো একটা তরঙ্গ হচ্ছে মানব ঢেউ, জিনিসগুলো ফিল করবে, এগুলো খুবই মজার জিনিস যদি তুমি একবার ফিল করে জিনিসগুলো বুঝতে পারো। তাহলে এই যে এটা হচ্ছে আবুল, তারপরে বাবুল, এটা ডাবুল, কাবুল, ইবুল, ফিবুল, এই যে এরা উঠতেছে বসতেছে তরঙ্গ তৈরি করতেছে। হ্যাঁ, এইভাবে তরঙ্গ তৈরি হয়েছে। ওকে, এইবার আসো, দেখো খেয়াল করো, ওরা প্রথমে তো দাঁড়াইছিল স্থিরভাবে, ওরা প্রথমে তো লাইন দিয়ে দাঁড়ানো ছিল। এই যে এটা আবুল, এটা বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, ফিবুল, এরা সবাই লাইন দিয়ে দাঁড়ানো ছিল প্রথমে। টিচার যখন বাঁশি দিছে তখন উঠবস করা শুরু করছে। এইবার তুমি বলো তো কে প্রথমে উঠবস করা শুরু করছে, এদের মধ্যে কে প্রথমে উঠবস করা শুরু করছে? এ প্রথমে কিন্তু উঠবস করা শুরু করছে। চিন্তা করো, ওরা কিন্তু সবাই এরকম লাইন দিয়ে দাঁড়ানো ছিল, ঠিক আছে, ওরা কিন্তু সবাই এরকম লাইন দিয়ে দাঁড়ানো ছিল। তাহলে টিচার যখন বাঁশি দিছে তখন এ প্রথমে যাত্রা শুরু করছে, এ প্রথমে উঠবস করা শুরু করছে। এই যে ওরা প্রথমে কিন্তু এভাবে ছিল, তো যখন বাঁশি দেওয়া হয়েছে তখন এ প্রথমে উঠবস করা শুরু করছে, তারপরে বি, তারপরে সি, ঠিক আছে, বি, সি, ডি, ই, একজন বাদে একজন, একজন বাদে একজন। তাহলে এবার তুমি খালি একটু বুদ্ধি খাটাও, চিন্তা করো, একটু বুদ্ধি খাটাও। এইখানে যে আছে এর নাম হচ্ছে জিবুল, এই যে এটা, এই হচ্ছে জিবুল। তাহলে তুমি একটু চিন্তা করো, এই যে এ হচ্ছে জিবুল, বলো তো এ তো প্রথমে উঠবস করা শুরু করছে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে গিয়ে একটা সময় জি টের পাইছে না যে ওর কাছে তরঙ্গ আসছে? মানে টের পাবে কিভাবে? ডান দিক থেকে তরঙ্গ আসতেছে। তাহলে জি এর আগে যে ছিল সে উঠবস করা শুরু করছে, ওর দেখা দেখি এবার জিও উঠবস করা শুরু করছে। তখন কি এ বসেছিল? বলো, তখন কি এ বসেছিল? না, এ কিন্তু বসেছিল না, এ কিন্তু উঠবস করেই যাচ্ছে। এইবার তুমি বলো তো, যখন এ এইখান থেকে, এই যে সাম্য অবস্থা থেকে এ, সাম্য অবস্থা থেকে যখন সর্বোচ্চ স্মরণে পৌঁছাইছে তখন তরঙ্গটা কত দূর গেছে বলো তো? তখন তরঙ্গটা কার কাছে গেছে? কে ইনফরমেশন পাইছে যে এখন উঠা বসা শুরু করতে হবে? কে? ডাবুল, ঠিক আছে। এ যখন এখান থেকে এখানে গেছে, এ যখন উঠে দাঁড়াইছে আর কি, পুরোপুরি উঠে দাঁড়াইছে, এই যে এ যখন পুরোপুরি এখানে উঠে দাঁড়াইছে তখন তরঙ্গটা কেবল π/2 গেছে, এই যে π/2, π/2 অর্থাৎ ডাবুলের কাছে গেছে। তারপরে যখন আবুল উপরে উঠে আবার সাম্য অবস্থায় এসে ফিরে বসে পড়ছে, সাম্য অবস্থায় এসে বসছে, তখন কার কাছে গেছে? তখন গেছে এর কাছে, এর কাছে, এর কাছে কেবল পৌঁছাইছে তরঙ্গটা, ঠিক আছে, বুঝছো? এইবার তারপরে এই যখন এই যে নেগেটিভ বিস্তার এখানে পৌঁছাই গেছে তখন তরঙ্গটা পৌঁছাইছে এখানে যে ছিল তার কাছে, এর কাছে পৌঁছাইছে। তারপরে এ আবার যখন ফিরে আসছে, মানে একটা ফুল রোটেশন কমপ্লিট করে ফেলছে, এ যখন একটা ফুল রোটেশন কমপ্লিট করছে ফেলছে তখন তরঙ্গটা কার কাছে পৌঁছাইছে? কার কাছে বলো? জিবুলের কাছে, বুঝলা? তাহলে চিন্তা করো, এই যে আমি এখানে সাম্য অবস্থায় দাঁড়ানো আছি, ধরো এইভাবে বসে আছি, তাহলে এটা হচ্ছে আমার সাম্য অবস্থা, এইভাবে আমি উঠে দাঁড়ালাম, তাহলে এবার সর্বোচ্চ বিস্তারে গেলাম, তাহলে তখন তরঙ্গ গেছে কার কাছে? ডি এর কাছে। তারপরে আবার বসে সাম্য অবস্থায় গেলাম, তাহলে তখন আসছে এর কাছে। তারপরে নিচের দিকে, নিচের দিকে আর যাওয়া যাচ্ছে না আর কি, তারপরে নিচের দিকে, দেন আবার যখন সাম্য অবস্থায় ফিরে আসতেছি তখন জি এর কাছে কেবল পৌঁছাইলো। কি কথা বুঝছো? 10 জন মানুষ নিয়ে আসেন বুঝি, হ্যাঁ 10 জন মানুষ নিয়ে আসেন। ক্লাসে আমি যখন অফলাইন ক্লাসে যখন বুঝাই তখন দাঁড় করাই, পাশাপাশি 10টা 20টারে দাঁড় করাই, বেঞ্চে যখন থাকে 10টারে দাঁড় করাই, দাঁড় করাই বলে এবার উঠবস করা শুরু করো, তরঙ্গ তৈরি করো। তাহলে ওরা তরঙ্গ তৈরি করবে এভাবে, কি তাই না? তাহলে এবার এ কিন্তু একবার একবার ফুল রোটেশন কমপ্লিট করছে, তখন কেবল জি উঠে দাঁড়াচ্ছে। তাহলে বলো তো এ আর জি এর দশার কোণ কি সেম? দশার কোণ কি সেম? না, এ এ আর জি এর দশার কোণটা সেম না। তো কোণটা কেমন?
এ একবার উঠবস করে ফেলছে, অর্থাৎ এর কিন্তু 2 পাই, তখন জি কেবল শুরু, তার মানে জি এর হচ্ছে 0। কি বুঝতে পারছো? তাহলে এ আর জি এর ফেজ ডিফারেন্স, দশার পার্থক্য কিন্তু 2 পাই। কি কথা বুঝছো? দশার পার্থক্য কিন্তু 2 পাই। এরপরে তরঙ্গ কিন্তু আবার যাচ্ছে, এই যে যাচ্ছে, আবার সামনে যাচ্ছে, গিয়ে মনে করো এখানে যে আছে, ঠিক আছে, সে তার কাছে, ধরো এটার নাম কি, এবার এটার নাম হিবুল এইস। এবার তরঙ্গ যখন হিবুলের কাছে পৌঁছাইছে, তখন আবুলের তরঙ্গ কত আর জিবুলের তরঙ্গ দশা কত, তুমি আমারে বলবা, বলো। যখন তরঙ্গটা পৌঁছাইছে কার কাছে? হিবুলের কাছে। হিবুল কেবল উঠবস শুরু করছে, তাহলে হিবুলের যখন শূন্য, হিবুলের যখন শূন্য, তখন জিবুলের 2 পাই, জিবুল কিন্তু একবার উঠবস করে ফেলছে, এবং তখন এ 2বার, তখন এর কিন্তু 4 পাই। কি কথা বুঝলা? এর হচ্ছে 4 পাই। তাহলে ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, হিবুলকে দেখা যাচ্ছে না, এই যে এখানে যে আছে হিবুল, ঠিক আছে, এটা হচ্ছে হিবুল। তাহলে জি আর এইচ এর ফেজ ডিফারেন্স হচ্ছে 0 আর 2 পাই, 2 পাই। আর আমি যদি বলি এইচ আর এর ফেজ ডিফারেন্স কত, তাহলে 4 পাই আর 0, তাহলে 4 পাই, ফেজ ডিফারেন্স 4 পাই। এইবার একটা জিনিস দেখো তো, এ আর জি এর, এ আর জি এর পথের পার্থক্য কত ভাই? এ আর জি এর পথের পার্থক্যটা দেখো তো, এ এবং জি এর পথের পার্থক্যটা বুঝাও। পথের পার্থক্য ল্যামডা না তরঙ্গ দৈর্ঘ্য? ইয়েস, পথের পার্থক্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে কি দাঁড়াইলো দেখো, এই যে এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এই যে এটা হচ্ছে ল্যামডা পথ পার্থক্য, এখান থেকে এইটুকু ল্যামডা পথের পার্থক্য। তো ল্যামডা পথের পার্থক্যে এই কণাটার দশা হচ্ছে একবার উঠে এখানে আসছে 2 পাই, আর এই কণাটা তখন কেবল ওঠা শুরু করলো 0। তাহলে 0 আর 2 পাই ডিফারেন্স হচ্ছে পথ, এটা হচ্ছে দশা পার্থক্য, দশা পার্থক্য, এই দশা পার্থক্য হচ্ছে 2 পাই মাইনাস 0, তার মানে 2 পাই। তাহলে এবার আমরা হিসাব করব, দেখো ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই, ঐকিক নিয়ম। যদি ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই হয়, তাহলে ডেল এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য কত? শেষ। ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য যদি 2 পাই হয়, তাহলে ডেল এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য কত? জাস্ট ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম, হিসাব শেষ। তাহলে হিসাবটা কেমন হচ্ছে দেখো, ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই, তাহলে অতএব একক পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা, তাহলে অতএব ডেল এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। ওকে, তাহলে এটা কি? দশা পার্থক্য। দশাকে লেখা হয় ডেল দিয়ে, দশাকে লেখা হয় ডেল দিয়ে, আর পার্থক্য এর জন্য আরেকটা ডেল, তাহলে ডেল ডেল, দশার পার্থক্য 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। এই হচ্ছে আমার পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক। এটাই আমার পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক। দশা পার্থক্য আর ডেল এক্স হচ্ছে পথ পার্থক্য। এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, প্রচুর, ঠিক আছে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের, মানে ভার্সিটিগুলোতে। ছোট জিনিস তো, যেমন মনে করো এরকম বলে দিবে যে তরঙ্গ স্থিত 2টি কণার, তরঙ্গ স্থিত 2টি কণার দশা পার্থক্য 9 পাই, তাহলে কণাদ্বয়ের পথ পার্থক্য কত? ঠিক আছে, এগুলো কোনো মানে এমসিকিউর পর্যায়ে পড়ে না, ছোট ছোট ম্যাথ একেবারেই। তাহলে পথ পার্থক্য চাইছে ভাই, পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য যদি এটা হয়, তাহলে পথ পার্থক্য ডেল এস হবে উল্টা, ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল ডেল। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডেল ডেল, এই যে দশা পার্থক্য 9 পাই, 9 পাই, পাই পাই কাটাকাটি, তাহলে 9/2 ল্যামডা, 9/2 ল্যামডা। এটা হচ্ছে আমাদের পথের পার্থক্য, অর্থাৎ ল্যামডার 9/2। বুঝছো? এবার শোনো,
এখানে আমরা কি করলাম, একটা তরঙ্গেরই দুইটা কণার পথ পার্থক্য এবং দশা পার্থক্যের সম্পর্ক নিলাম। আচ্ছা, এবার আমরা একটা কাজ করতে পারি না? ধরো দুইটা তরঙ্গ উৎপন্ন হয়েছে, সেই দুইটা তরঙ্গের একটা মানে দুইটা তরঙ্গেরই পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক। ধরো কোনো উৎপত্তি স্থল থেকে দুইটা তরঙ্গ উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে দুইটা তরঙ্গ এসে পরস্পরের উপর উপরিপাতিত হয়ে এক জায়গায় মিলিত হইল। তাহলে ওই জায়গায়, যে জায়গায় মিলিত হইল, ওই জায়গায় এই দুইটা তরঙ্গের পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক দেখব। তাহলে এবার আসো, দুইটা তরঙ্গের উপরিপাতন পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক। দুইটি তরঙ্গের উপরিপাতন বিন্দুতে একই জিনিসই আসবে, উপরিপাতন বিন্দুতে পথ পার্থক্য ও দশা পার্থক্যের সম্পর্ক। পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক, দেখি আমরা একই জিনিস আসে কিনা। দেখো, এই যে এবার আমরা মিনিমাল চিত্র আঁকবো, আমরা আর অত জটিল চিত্র আঁকবো না। এই দেখো দুইটা চিরকে এখন কিভাবে আঁকি, দুইটা সরু চির, এই যে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স S। এবার এটা হচ্ছে পর্দা। এই যে চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে পর্দার উপর একটা লম্ব টানলাম ডট 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 দিয়ে, এই বিন্দুটা কি চিরদ্বয়ের মধ্যবিন্দু, তা থেকে পর্দার উপর লম্ব টানলাম। এবার দেখো এইখান থেকে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, সেম একইভাবে এখান থেকেও আলোক তরঙ্গ নির্গত হচ্ছে। এই দুইটা উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ পর্দার উপর উপরিপাতিত হবে। তো ধরো আমি একটা বিন্দু দিলাম, নাম দিলাম যে ধরো পি বিন্দু, এই পি বিন্দুতে উপরিপাতিত হবে। তাহলে দুইটা তরঙ্গ গিয়ে পি বিন্দুতে উপরিপাতিত হচ্ছে, সমদশায় উপরিপাতিত হতে পারে, বিপরীত দশায় উপরিপাতিত হতে পারে। তো যদি সমদশায় উপরিপাতিত হয়, সমদশায় যদি উপরিপাতিত হয় উজ্জ্বল ডোরা হবে, বিপরীত দশায় উপরিপাতিত হলে অন্ধকার ডোরা হবে। তাহলে S1 থেকে যে তরঙ্গটা যাচ্ছে পি বিন্দুতে, সেই দূরত্ব অতিক্রম করে যাচ্ছে না। আর S2 থেকে যে তরঙ্গ যাচ্ছে পি বিন্দুতে, সে এই দূরত্বটা অতিক্রম করে যাচ্ছে। তাহলে S1 এর জন্য অতিক্রান্ত দূরত্ব এইটা। তাহলে এখান থেকে নির্গত তরঙ্গ এভাবে যাচ্ছে, এই দূরত্বটা অতিক্রম করে পি বিন্দুতে। ঠিক একইভাবে এখান থেকে আর একটা তরঙ্গ, এই যে দুইটা ঢেউ গিয়ে পি বিন্দুতে মিলল। কি কথা বুঝছো? দুইটা ঢেউ গিয়ে পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন যদি সমদশায় মিলিত হয় তাহলে উজ্জ্বল ডোরা তৈরি করবে, বিপরীত দশায় মিলিত হলে অন্ধকার ডোরা তৈরি করবে। ওকে, তাহলে S1 থেকে পি বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ প্রথম তরঙ্গের যে পথ, কত পথ অতিক্রম করে গেল, দ্যাট ইজ x1। আর S2 থেকে পি বিন্দুতে যে তরঙ্গটা গেল সেটা কত পথ অতিক্রম করে গেল, সেটা হচ্ছে x2। ডান, এটা x1, এটা x2। দেখো তো দুইটা তরঙ্গের পথ কি সেম? না, দুইটা তরঙ্গের পথ সেম না। এবার তরঙ্গ কিন্তু দুইটা, ভালো করে শুনবা, আগের যে থিওরিটুকু পড়লাম তার সাথে এর পার্থক্য কোথায়। আগে ছিল একটাই তরঙ্গ, তার তরঙ্গস্থিত দুইটা কণার পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক। এইবার কি, এইবার হচ্ছে তরঙ্গই দুইটা, তাহলে পি বিন্দুতে উপরিপাতিত হয়েছে। এখন S1 উৎস থেকে পি বিন্দুর দূরত্ব x1, তাহলে তরঙ্গের অতিক্রান্ত পথ x1। আর S2 থেকে যে তরঙ্গটা পি বিন্দু থেকে উপরিপাতিত হইল তার দূরত্ব হচ্ছে x2। এবার পথের পার্থক্য কত? x2 মাইনাস x1, x2 মাইনাস x1। চিরদ্বয়ের অবস্থান কিন্তু, চিরদ্বয় কিন্তু এত দূরে না, চিরদ্বয়ের অবস্থান কিন্তু খুবই ক্ষুদ্র আর কি। একটা চির থেকে আরেকটা চিরের দূরত্ব কিন্তু অনেক ক্ষুদ্র দূরত্ব। এই চির দুইটা কিন্তু পরস্পরের খুবই কাছাকাছি। তাহলে চির দুইটা যদি পরস্পরের খুবই কাছাকাছি হয়, আমি যদি S1 থেকে মানে x1 থেকে x2 এর উপর লম্ব টানি, যদি এর উপর একটা লম্ব টানি, তাহলে লম্ব টানলে কিন্তু আমি পথের পার্থক্যটা পেয়ে যাব। কিভাবে? x2টা বড়, x1 ছোট। তাহলে x2 যদি এইটা হয়, এখান থেকে যদি লম্ব টানা হয়, তাহলে এই যে দূরত্বটা এটা তো x1 এরই সমান হলো, তাই না? এটা যদি x1 হয় তাহলে এটা তো x1 এরই প্রায় সমান হলো। তাহলে যদি x1 এর সমান হয় তাহলে আলটিমেটলি বেশি থাকলো কতটুকু? এইটুকু না? তো এটাই তো পথের পার্থক্য ডেল এক্স, x2 মাইনাস x1। তাহলে দুইটা তরঙ্গ পি বিন্দুতে গিয়ে উপরিপাতিত হয়েছে, তো উপরিপাতিত হলে তাদের পথের পার্থক্য কত? ডেল এক্স, x2 মাইনাস x1। তো আমি পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্কটা এখানে চাই, যে যদি পথের পার্থক্য ডেল এক্স হয় তাহলে দশার পার্থক্য কত। তো কথা হচ্ছে কি, আগে যে সূত্রটা জানলাম ওইটাই হবে। কিন্তু অনেকে বলতে ভাই ওটা তো
একটা তরঙ্গের তরঙ্গস্থিত দুইটা কণার পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক। হ্যাঁ তাই তো, একটা তরঙ্গেরই দুইটা কণার পথের পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক। এখানেও পথের পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক একই আসবে। কারণ তোমার যদি বিশ্বাস নয় আমরা করেই দেখবো, আসো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই যে তরঙ্গটা S1 থেকে যে তরঙ্গটা গেছে সেই তরঙ্গটাকে আমি বললাম Y1, আর S2 থেকে যে তরঙ্গটা গেছে সেই তরঙ্গটাকে আমি বললাম Y2। তাহলে দুইটা তরঙ্গের সমীকরণ Y1 a sin 2π ডিভাইডেড বাই ল্যামডা, তরঙ্গের সমীকরণ a sin 2π বাই ল্যামডা, ভিটি লিখবো না, আলোর বেগ সিটি লিখবো। তাহলে সিটি এইখান থেকে এই বিন্দু দূরত্ব কত x1, তাহলে সিটি মাইনাস x1 সমীকরণ 1। আর Y2 a sin 2π ডিভাইডেড বাই ল্যামডা সিটি মাইনাস x2 ডট ডট ডট, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার বলো দশা কোথায়? এই যে আমরা y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল বলি, তাহলে দশা কই? দশা কি ডেল? ডেল আদি দশা। তাহলে দশা হচ্ছে সাইনের পরে যা থাকবে এটাই হচ্ছে দশা, সাইনের পরে যা থাকবে এটাই হচ্ছে দশা। তাহলে এইটা হচ্ছে দশা। তাহলে এটা হচ্ছে দশা ডেল 1, প্রথম তরঙ্গের দশা। সাইনের পরে যা থাকবে সেটাই দশা, সাইনের পরে যা থাকবে কি থাকবে? অ্যাঙ্গেল, কোণ। তাহলে সাইন দশা প্রথম তরঙ্গের, সাইন এইটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গের দশা, কত? ডেল 2। তাহলে এবার এই দুইটার পার্থক্য, আসলে দশার পার্থক্য করি, দেখি কি পাই। তাহলে দশা পার্থক্য দেখি কি পাওয়া যায়। তাহলে দশা পার্থক্য ডেল ডেল, এটাকে ডেল 1 মাইনাস ডেল 2 বা ডেল 2 মাইনাস ডেল 1 যেটাই তুমি করো না কেন। তাহলে দশা পার্থক্য ডেল ডেল এটা ইকুয়াল টু, এটা বিয়োগ এটা, তো 2π বাই ল্যামডা কমন যায়, কমন গেলে থাকে সিটি মাইনাস x1 মাইনাস সিটি প্লাস x2 হয়ে গেল। তাহলে এইটা এটা কাটাকাটি গেল, দেখো একই জিনিস পাইলাম কিনা। এই যে 2π বাই ল্যামডা x2 মাইনাস x1, এই x2 মাইনাস x1ই তো এই দুইটা তরঙ্গের পথের পার্থক্য ডেল x। অতএব দশা পার্থক্য হচ্ছে 2π বাই ল্যামডা ডেল x, এটাই দশা পার্থক্য আর পথের পার্থক্যের সম্পর্ক। কি বুঝছো? এমডি সাদমান হোসেন ওমর ফারুক বলছে বুঝি নাই। কি বুঝো নাই? S1 থেকে যে তরঙ্গটা গেল তার অতিক্রান্ত দূরত্ব কত? x1। S2 থেকে যে তরঙ্গটা গেল তার অতিক্রান্ত দূরত্ব x2। তো তরঙ্গের সমীকরণ কি ছিল? y1 y2। তরঙ্গের সমীকরণ কি ছিল? a sin 2π বাই ল্যামডা vt মাইনাস x1, প্রথম ক্লাস। a sin 2π বাই ল্যামডা vt মাইনাস x2। তাহলে আমরা দুইটা তরঙ্গের সমীকরণে দশা দেখলাম, সাইনের পরে যা থাকে সেটাই তো দশা, সাইনের পরে যা থাকে সেটাই তো দশা, সেটাই তো অ্যাঙ্গেল। তাহলে এই দুইটার দশার ডিফারেন্স ডেল 1 মাইনাস ডেল 2। তো দশার ডিফারেন্স করলে কি পাইলাম? পথের ডিফারেন্স আর দশার ডিফারেন্সের মধ্যে সম্পর্ক কি পাইলাম? ডেল ডেল ইকুয়াল টু 2π বাই ল্যামডা ডেল x। বুঝলাম? এখন আসো, এই যে ব্যতিচার ঘটনা, এটার জন্য তরঙ্গকে একবার সমদশায় মিলতে হয়েছে, একবার বিপরীত দশায় মিলতে হয়েছে। তাহলেই তো আমরা পর্যায়ক্রমে উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা, উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা পাইছি। অর্থাৎ তরঙ্গ তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটছে। এখন আমরা শর্ত চাই, ম্যাথমেটিক্যাল শর্ত। তুমি আমার বাংলায় শুধু সমদশা বললে হবে না যে ভাই উজ্জ্বল ডোরা পাওয়া যাবে সমদশায়। তা আমি বলবো সমদশার ম্যাথমেটিক্যাল শর্তটাকে দাও। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি আমাকে বলো শর্তটা কি হবে, যে দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য কত হবে, পথের পার্থক্য কত হবে, আমি উজ্জ্বল ডোরা কখন পাবো, অন্ধকার ডোরা কখন পাবো, এর আমি ম্যাথমেটিক্যাল শর্তটা চাই। তাহলে এইবার আসো ব্যতিচারের ম্যাথমেটিক্যাল শর্ত। ঠিক আছে, তাহলে ব্যতিচারের শর্ত। ব্যতিচারের শর্ত, হ্যাঁ, দুই ধরনের ব্যতিচার হয়। ঠিক আছে, কোনো মতে একটু চিত্রটা এঁকে নিই। তোমার চিত্র আঁকা লাগবে না, কারণ তোমার পৃষ্ঠাতে আছে। আমি যেহেতু ওই পৃষ্ঠায় রেখে আসছি তাই আমি একটু কোনো মতে এঁকে নিচ্ছি। এটা পি বিন্দু ছিল, ওকে। এটা x1, এটা x2, পথের পার্থক্য এই যে ডেল এক্স, এটুকু পথের পার্থক্য। তো এবার আসো, ব্যতিচার দুই ধরনের হয়। এক, গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার বা ইংরেজিতে বললে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ব্যতিচারের ইংরেজি হচ্ছে ইন্টারফারেন্স। তো গঠনমূলক ব্যতিচার মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অর্থাৎ যেখানে উজ্জ্বল ডোরা পাওয়া যাবে।
তাহলে গঠনমূলক ব্যতিচার কখন হবে? যেখানে তরঙ্গদ্বয় সমদশায় উপরিপাতিত হবে। সমদশায় উপরিপাতন, সমদশায় উপরিপাতন হলে উজ্জ্বল ডোরা তৈরি হবে। উজ্জ্বল ডোরা তৈরি হবে। তো এবার আসো, সমদশায় উপরিপাতন মানে এই যে বিস্তার এ, এটারও বিস্তার পজিটিভ এ, মানে চূড়ার সাথে চূড়া অথবা খাজের সাথে খাজ, মাইনাস এ মাইনাস এ। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার হবে এ ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইস এ। এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে শর্ত। তাহলে বিস্তারের শর্ত পেয়ে গেলাম, এই বিস্তারের শর্তটা পেয়ে গেলাম। এইবার আসো, সমদশায় উপরিপাতিত হবে। তাহলে সমদশায় উপরিপাতিত হইলে দশা পার্থক্য কত হবে? নামের মধ্যেই কিন্তু বলা আছে দশা পার্থক্য। পি বিন্দুতে দুইটা তরঙ্গ উপরিপাতিত হচ্ছে, তো কি বলা হচ্ছে? সমদশায় উপরিপাতন। সমদশা, দশা পার্থক্য কত? দশা পার্থক্য শূন্য। দশা পার্থক্য কত? দশা পার্থক্য শূন্য। ডেল ডেল, দশা পার্থক্য শূন্য। এইবার শোনো, দশা পার্থক্য শুধু শূন্য না, দশা পার্থক্য শূন্য, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, 10 পাই, জোড় পাই, যে কোনো জোড় পাই, এটাই হচ্ছে সমদশা। এখন কিভাবে সমদশা কিভাবে? ওই যে তরঙ্গ দিয়ে আমরা বুঝাইছিলাম, তাই না? এই যে এখানে তরঙ্গ দিয়ে বুঝাইছিলাম, দেখো এটা হচ্ছে একটা তরঙ্গ, এটা হচ্ছে তরঙ্গ। এবার তুমি একটা জিনিস খেয়াল করবা, এখানে এই যে আবুল, বাবুল, কাবুল, ডাবুল অনেকেই আছে, ঠিক আছে? অনেকেই ধরো এখানে আছে। আমি কয়েকজনের নাম দিলাম, এ বি, এই যে এখানে যে আছে তার নাম হচ্ছে জি, এটা যেটা আই, এটা জে, এটা এইচ। হ্যাঁ, এরা তরঙ্গ তৈরি করতেছে, উঠবস করতেছে, উঠবস করতেছে, উঠবস করতেছে। তুমি আমার একটু বলো তো, কিছুক্ষণ পর তো সবাই উঠবস করবে, তুমি কাকে কাকে একই সাথে উঠবস করতে দেখবা? একই সাথে উঠবে, একই সাথে বসবে, একই সাথে উঠবে, একই সাথে বসবে। বলো তো কাকে কাকে দেখবা দেখি, বলো তো। এ, জি আর এইচ, এ বি সি একই সাথে উঠবে, একই সাথে বসবে, তাহলে তরঙ্গ হবে। পাশাপাশি তিনজন একই সাথে উঠলো, একই সাথে বসলো, একই সাথে উঠলো, একই সাথে বসলো, তরঙ্গ তৈরি হবে। এর পরে বি, বি এর পরে একটু পরে সি, সি এর একটু পরে ডি, ডি এর একটু পরে ই, ই এর একটু পরে এফ, এইভাবে উঠবস করতে করতে জি এর কাছে পৌঁছাবে। তাহলে প্রথমে এ উঠবে বসবে, উঠবে বসবে, এইভাবে করতে করতে একসময় তরঙ্গ জি এর কাছে পৌঁছাবে। তাহলে এ যখন, ভালো করে খেয়াল করো, এ যখন এখানে তখন পৌঁছাইছে এখানে, এ যখন বসে পড়ছে তখন তরঙ্গ এখানে, আবার এ যখন নিচে তখন এখানে পৌঁছাইছে, আবার এ যখন সাম্য অবস্থায় ফিরে আসছে তখন জি এর কাছে পৌঁছাইছে। এবার এ আর জি এরা একই সাথে উঠবে, একই সাথে বসবে, দেখবে একই সাথে উঠবে, একই সাথে বসবে। এদের মধ্যে দেখবা এ এর সাথে জি এর মিল আছে, আর জি এর সাথে এইচ এর মিল আছে। কে, তাই না? কে, বুঝলা? তাহলে প্রথমে এ যখন 2 পাই, অর্থাৎ একবার উঠবে বসবে, তখন জি কেবল শুরু, জিরো, ঠিক আছে? তখন এইচ এর কাছে তরঙ্গ পৌঁছাই নাই। এইবার তরঙ্গ চলতেছে, তরঙ্গ চলতেছে চলতেছে চলতেছে, এইচ এর কাছে যখন পৌঁছালো, অর্থাৎ এইচ এর যখন শূন্য হলো, তখন জি একবার উঠবস, অর্থাৎ 2 পাই, তখন এ হচ্ছে 4 পাই। তাহলে দেখো এ, জি আর এইচ এরা কিন্তু সমদশায়, অর্থাৎ এরা উঠতেছে বসতেছে সমদশায়। তাহলে সমদশায় হলে দশা পার্থক্য কত হয় দেখো, 0 আর 2 পাই, ফেজ ডিফারেন্স 2 পাই, অথবা 2 পাই 4 পাই, ফেজ ডিফারেন্স 2 পাই, 0 আর এটা 2 পাই, অথবা এটার 0 এটার 4 পাই, তাহলে 4 পাই, ফেজ ডিফারেন্সগুলো দেখো 4 পাই, ঠিক আছে? তাহলে ল্যামডা ডিফারেন্স, এই যে ল্যামডা ল্যামডা, ল্যামডা ডিফারেন্সে সবাই সমদশা সম্পন্ন কণা, ল্যামডা 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 ডিফারেন্সে সবাই সমদশা সম্পন্ন কণা। অথবা একটা জিনিস চিন্তা করো, সাম্য অবস্থান থেকে উঠে এই যে নেগেটিভ বিস্তারে গিয়ে আবার সাম্য অবস্থানে আসলে 2 পাই। তাহলে আমরা একটা কথা বলতে পারি, শোনো, পুরো পথে 2 পাই, তাহলে যাওয়াতে পাই আসাতে পাই, যাওয়াতে পাই আসাতে পাই, যাওয়াতে পাই আসাতে পাই, এটা মাথায় রাখবা, যাওয়াতে পাই আসাতে পাই, পাই পাই 2 পাই। তাহলে এই জিনিসটা মাথায় রাখো। এইবার তোমার যদি আশেপাশে ছোট ভাই বোন থাকে, ডেকে নিয়ে আসো, ঠিক আছে? অথবা যদি কেউ বন্ধু টন্ধু থাকে যারা মেসে থাকো, ডেকে নিয়ে আসো। এবার আমি যা বলি তাই করবা। প্রথমে দুইজন দাঁড়ানো আছো,
প্রথমে দুইজন দাঁড়ানো আছে, এও দাঁড়ানো, এও দাঁড়ানো, দুইজনই দাঁড়ানো আছে, এরকম দুইজন দাঁড়ায় যাও। এবার বলো দুইজনের দশা কেমন? দাঁড়ানো দশা। দশা কেমন? দাঁড়ানো দশা। তাহলে এও উঠবস করে নাই, এও উঠবস করে নাই, তাহলে এরও দশা জিরো, এরও দশা জিরো, তাহলে এরা দাঁড়ানো দশায় আছে। কেমন দশায়? দাঁড়ানো দশায়। দাঁড়ানো দশায় থাকলে দশা পার্থক্য শূন্য। এইবার একজন দাঁড়ানো থাক, একজন দাঁড়ানো থাক, একজনের বসাও। এ ধরো বসে পড়ছে, এ বসে পড়ছে, এই যে বসে পড়ছে, ঠিক আছে, এ বসে পড়ছে। তাহলে এ যদি বসে পড়ে তাহলে এর দশা কত হইল? পাই। এইবার দেখো তো দুইজনের দশা কি সেম? না, একজন দাঁড়ানো দশা, একজন বসা দশা। এই যে পুরো বসে পড়লে পাই, আবার উঠে দাঁড়াইলে পাই। এর এবার উঠে দাঁড়াও, আবার উঠে দাঁড়াও, তাহলে আবার উঠে দাঁড়াইছে, ঠিক আছে। তাহলে এর এর দশা কত হইল? পাই বসছিল, আবার উঠে দাঁড়ালো, তাহলে আবার পাই, তাহলে 2 পাই। তাহলে এবার দেখো কেমন দশা, কেমন দশা? দাঁড়ানো দশা, সেম দশা। তাহলে সেম দশায় দশার ডিফারেন্স, দশার ডিফারেন্স 2 পাই। দেখো 0 আর 2 পাই। কি বুঝতে পারছো? এবার এরে আবার বসাও, এ আবার বসে পড়ুক, এ আবার বসে পড়লো, ঠিক আছে, এ আবার বসে পড়ছে। তাহলে কত হইল? 2 পাই ছিল, আরও পাই, 3 পাই হলো। আবার উঠে দাঁড়াও, এরা আবার উঠে দাঁড়াইলো। এবার উঠে দাঁড়াইলে দেখো এর সাথে দাঁড়ানো দশায় চলে আসছে। কত পাই? 4 পাই। কি বুঝছো? তাহলে 0 আর 4 পাই, তাহলে ফেজ ডিফারেন্স কত? 4 পাই। আবার এর বসাও, 5 পাই, তখন তো বিপরীত দশা। উঠে দাঁড়াও, 6 পাই, আবার দুইজন দাঁড়ানো দশা, তাহলে 0 আর 6 পাই এর ডিফারেন্স কত? 6 পাই। তাহলে ডট 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 2n পাই। বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো নাকি বুঝো নাই? এটাই হচ্ছে সমদশা। তাহলে সমদশা মানে দশা ডিফারেন্স হচ্ছে 2n পাই। ইন জেনারেল যদি আমি লিখি এবার সূত্র, তাহলে 2n পাই, 2n পাই, যেখানে n এর শুরু কত থেকে, যেখানে n এর শুরু কত থেকে? n এর শুরু হচ্ছে 0 থেকে, n এর শুরু 0 থেকে। 0 1 2 3। উজ্জ্বল ডোরার শুরু কত থেকে? 0 থেকে। এবার মিলাই দেখো তো, n এর মান 0 বসাও, 0 প্রথমটা। n এর মান 1 বসাও, 2 পাই দ্বিতীয়টা। n এর মান 2 বসাও, 2 দুগুণে 4, 4 পাই। 3 বসাও, 3 দুগুণে 6, 6 পাই। দেখো মিলে গেছে, ঠিক আছে। এইবার তাহলে পথ পার্থক্য কত হবে? ডেল এক্স। তাহলে ডেল এক্স একটু আগে আমরা পথ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্ক দেখলাম। তাহলে ডেল এক্স হচ্ছে ল্যামডা বাই 2 পাই ডেল ডেল। এই ডেল ডেল নিয়ে বসাই দাও এখানে। তাহলে ল্যামডা বাই 2 পাই ডেল ডেল 2n পাই। পাই আর পাই কাটাকাটি গেল, তাহলে ডেল এক্স ইকুয়াল টু 2n ল্যামডা বাই 2। ডেল এক্স ইকুয়াল টু 2n ল্যামডা বাই 2। 2 কাটো না, কেন কাটবো না আমরা একটু পরে বলবো, হ্যাঁ। তাহলে ল্যামডা বাই 2 এর কত গুণিতক? জোড় গুণিতক। 2n মানে কি? জোড়। তাহলে এটা কি গুণিতক? জোড় গুণিতক। এই যে 2n মানে জোড়, জোড় গুণিতক। তাহলে কেউ যদি এবার আমাকে বলে পর্দার উপর কোথায় উজ্জ্বল ডোরা তৈরি হবে, তাহলে আমি তার শর্ত বলবো যে ভাই পর্দার উপর যেখানে উজ্জ্বল ডোরা তৈরি হবে সেখানে লব্ধি তরঙ্গের বিস্তার হচ্ছে প্লাস মাইনাস টুয়াইসে। সেখানে দশার পার্থক্য হচ্ছে পায়ের জোড় গুণিতক। আর সেখানে দুইটা তরঙ্গের পথের যে পার্থক্য সেটা হচ্ছে ল্যামডা বাই 2 এর, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। তাহলে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক, আর বিস্তার হচ্ছে প্লাস মাইনাস টুয়াইসে। তাহলে সেখানে হবে উজ্জ্বল ডোরা বা গঠনমূলক ব্যতিচার। তাহলে সেমভাবে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা এবার লিখে ফেলো তো সেমভাবে। তাহলে 2 নম্বর ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার কি দশায় উপরিপাতন? বিপরীত দশায়। বিপরীত দশায় উপরিপাতন। তো বিপরীত দশায় উপরিপাতন হলে কেমন ডোরা তৈরি হবে? অন্ধকার ডোরা। অন্ধকার ডোরা তৈরি হবে। তাহলে এটা এ, এটা মাইনাস এ, ঠিক আছে। চূড়া খাজ, খাজ চূড়া, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার হবে 0।
লব্ধি তরঙ্গের বিস্তার হবে 0। এবার ডেল ডেল দশা পার্থক্য দেখি, বলো দশা পার্থক্য বলো। এবার দশা পার্থক্য দেখো, চূড়া খাজ বিপরীত দশা, এইটার ঠিক বিপরীত দশা। তাহলে ঠিক বিপরীত দশায় কি থাকতে হবে? তাহলে ঠিক বিপরীত দশা হচ্ছে পাই, 3 পাই। যদি না বোঝো, এই যে উদাহরণ, এ দাঁড়ানো আছে, এও দাঁড়ানো আছে, ঠিক আছে, কেউ উঠবাস করে নাই, তাহলে এরও দশা 0, এরও দশা 0, সেম দশায় আছে, সেম দশায় না, বিপরীত দশায়। এর বসাও, এ বসে পড়লো, ঠিক আছে, এই যে বসে পড়ছে, তাহলে এ যদি বসে পড়ে তাহলে এর দশা হলো পাই, এবার বিপরীত দশা, তাহলে 0 আর পাই ডিফারেন্স হচ্ছে পাই, ঠিক আছে। এবার এরে আবার উঠে দাঁড়াও, এ উঠে দাঁড়াইলো, তাহলে কত হইলো 2 পাই, তো সেম দশা, সেম দশা লাগবে না, আবার বসাও, তাহলে আবার বসলো, আবার বসলো, তাহলে আবার বসলে কত হইলো 3 পাই, তাহলে বিপরীত দশা, একটা বসা দশা একটা দাঁড়ানো দশা, ঠিক আছে, বসা দশা দাঁড়ানো দশা। তাহলে 3 পাই ঠিক একইভাবে 5 পাই ডট 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 2n, ভালো করে শুনবা, 2n মাইনাস অন দিয়েও লেখা যায়, প্লাস অন দিয়েও লেখা যায়, আমরা মাইনাস দিয়ে লিখবো, আমরা মাইনাস দিয়ে লিখবো। অনেক ভাই প্লাস দিয়ে লেখেন না, প্লাস দিয়ে আমরা লিখবো না, কাহিনী আছে, আমরা পরে বলবো, প্লাস দিয়ে লিখবো না। এবার দেখো ডেল ডেল, তাহলে ইন জেনারেল 2n মাইনাস অন পাই, 2n মাইনাস অন পাই, ঠিক আছে। এইবার এন এর শুরু কত থেকে? এন এর শুরু হচ্ছে 1 থেকে, 1 2 3 ডট ডট ডট। কেন এন এর শুরু 1 থেকে কেন? অন্ধকার ডোরার ক্ষেত্রে এন এর শুরু 1 থেকে কিনা, এই যে কই অন্ধকার ডোরা, এন এর শুরু 1 2 3 4, 1 থেকে শুরু, তাহলে এর শুরু কত হবে? 1 থেকে শুরু হবে, দেখো 1 থেকে বসাও, তো 1 বসাও, এন এর মান 1 বসাও, এন এর মান 1 বসালে 2 গুণ 1, তাহলে 2 বিয়োগ 1 পাই, এন এর মান 2 বসাও, 2 দুগুণে 4 বিয়োগ 1 3, এন এর মান 3 বসাও, 3 দুগুণে 6 বিয়োগ 1 5, তাহলে এইভাবে আসতেছে না? তাহলে মিলে যাচ্ছে কিন্তু, ওকে। অনেকে ভাই প্লাস দিয়ে লিখি, প্লাস দাও না, দাও, 2n প্লাস 1 পাই দাও, প্লাস দিয়ে 1 বসাও, তো প্লাস দিয়ে 1 বসাও, 1 বসালে কত আসে বলো? প্লাস দিয়ে যদি 1 বসাই কত বাজ হয়? 1 বসাও, 2 প্লাস 1 3, তো প্রথমে কি ছিল পাই, 1 পাই, তো আমি তো 3 পাই পাচ্ছি, 1 পাই তো পাচ্ছি না। আর অনেকে বলতে ভাই এই প্লাস দিয়ে লিখে এন এর মান 0 থেকে শুরু করি, আসেন 0 থেকে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার অন্ধকার ডোরা কি 0 থেকে শুরু? অন্ধকার ডোরা শুরুই কত থেকে? 1 থেকে, তো অন্ধকার ডোরার ক্ষেত্রে তুমি 0 থেকে লিখতে পারবা? তুমি যদি 2n প্লাস 1 দাও আমার আপত্তি নেই, বোর্ড বইতে দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, কিন্তু প্লাস দিয়ে ওরা কি করছে জানো? 0 থেকে শুরু করছে, কিন্তু অন্ধকারের শুরুই কত থেকে? 1 থেকে শুরু, তাহলে আমরা প্লাস দিব না, আমরা 2n মাইনাস 1 পাই লিখবো, ঠিক আছে। আর এন এর শুরু 1 থেকে, উজ্জ্বলের ক্ষেত্রে এন এর শুরু 0 থেকে, অন্ধকারের ক্ষেত্রে এন এর শুরু 1 থেকে, এটাই আমরা বলবো। এবার আসো ডেল ডেল এক্স, তাহলে ল্যামডা বাই 2 পাই ডেল ডেল, তাহলে পথের পার্থক্য ল্যামডা বাই 2 পাই, 2n মাইনাস 1 পাই, পাই আর পাই কাটাকাটি, তাহলে ডেল এক্স ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, তাহলে এইটা হচ্ছে পথ পার্থক্য, ওকে। এইবার দেখো এইখানে কেন 2 2 কাটি নাই? 2n মাইনাস 1 মানে কি? বিজোড়, কি বিজোড়, ঠিক আছে। এবার কেন কাটি নাই শোনো, যদি আমি 2 2 কেটে দিতাম তাহলে আমার উজ্জ্বলের শর্ত বলতে হইতো যে ল্যামডার n গুণিতক হলে উজ্জ্বল ডোরা, আর ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হলে অন্ধকার ডোরা। দুইটা কথা শুনতে দুই রকম লাগে না? কথার মধ্যে কোনো মিল বা ছন্দ আছে? ছন্দ নেই। কিন্তু আমি যদি 2 2 না কেটে এখানে 2n কে জোড় বলি, তাহলে এবার দেখো কত সুন্দর এক কথায় বলে দিব, পথের পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর জোড় হয় উজ্জ্বল ডোরা, পথের পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর বিজোড় হয় অন্ধকার ডোরা। জোড় হলে উজ্জ্বল ডোরা, বিজোড় হলে অন্ধকার ডোরা। দেখো কত সহজে বলা যাচ্ছে, ঠিক আছে, কত সহজে বলা যাচ্ছে। তো এই কারণে আমরা এখানে 2 2 কাটি নেই, কারণ আমরা ল্যামডা বাই 2 এর জোড় উজ্জ্বল, ল্যামডা বাই 2 এর বিজোড় অন্ধকার, এটাকেই শর্ত হিসাবে প্রতিষ্ঠিত করব। তো এই কারণে আমরা বলি নাই যে 2 2 কাটি নেই, ওকে ডান। তাহলে গঠনমূলক এবং ধনসাত্মক ব্যতিচারের শর্ত হয়ে গেল। এইবার আসো n তম ডোরার দূরত্ব নির্ণয়, n তম ডোরার দূরত্ব নির্ণয়।
এনতম ডোরার দূরত্ব আমরা বের করব। এটা S1, এটা S2। ধরো এটা পি বিন্দু, এই পি বিন্দুতে একটা ডোরা তৈরি হয়েছে। এখন আমি এই ডোরার দূরত্বটা হিসাব করব থেকে, ভালো শোনো করো। ভাই ল্যাপটপের চার্জ শেষ? কার ল্যাপটপের চার্জ শেষ? কার ল্যাপটপের চার্জ শেষ? এবার দেখো পি বিন্দুতে যে ডোরা তৈরি হয়েছে সেই ডোরার আমরা দূরত্ব বের করব। তাহলে লেখা থামাও, বোর্ডে থাকো, দেখো কিভাবে ডোরার দূরত্বটা বের করব। ডোরার দূরত্বটা কাউন্ট করব থেকে? কেন্দ্র থেকে। কোন কেন্দ্র? পর্দার কেন্দ্র। পর্দার কেন্দ্র কিভাবে পাওয়া যাবে? S1 আর S2 চির দ্বয়ের মধ্যকার দূরত্বকে বলা হয় এ। চির দ্বয়ের মধ্যবিন্দু থেকে পর্দার উপর লম্ব টানবো। চির দ্বয়ের মধ্যবিন্দু থেকে পর্দার উপর লম্ব টানবো। এই বিন্দুটা ও বিন্দু। তাহলে ও থেকে এই যে পি বিন্দুর দূরত্ব, এনতম ডোরার দূরত্ব, এই যে এনতম ডোরার দূরত্ব, এটাই আমরা কাউন্ট করতে চাই। এই এনতম ডোরার দূরত্ব হচ্ছে XN, এনতম ডোরার দূরত্ব। ওকে, তাহলে আমাদের এইটা হিসাব করতে হবে। তাহলে যে কোনো দূরত্ব, যে কোনো ডোরার দূরত্ব হিসাব করা হয় পর্দার সেন্টার থেকে, আর পর্দার সেন্টার পাওয়া যাবে চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে পর্দার উপর লম্ব টানলে। চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে পর্দার উপর লম্ব এটাই হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব ডি। তাহলে চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব এ, চির থেকে পর্দার দূরত্ব ডি। চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব এ, আর চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি। ওকে, আর মাথায় রাখবা এর মান কিন্তু ডি এর তুলনায় অনেক কম, ডি অনেক বেশি। ঠিক আছে, আমরা চিত্রে এভাবেই আঁকছি, কিন্তু ডি অনেক বেশি, এ অনেক ক্ষুদ্র, কিন্তু হিসাবের সুবিধার জন্য আমরা একটু এভাবে আঁকছি। এবার S1 থেকে পি বিন্দুর দূরত্ব x1, এটা হচ্ছে x1। S2 থেকে পি বিন্দুর দূরত্ব এটা হচ্ছে x2। আর আমি যদি S1 থেকে লম্বটা নিই, আমি যদি এখান থেকে লম্বটা নিই তাহলে পাবো পথের পার্থক্য। এই যে এইটুকু পথের পার্থক্য, সেটা হচ্ছে ডেল এক্স, এটুকু হচ্ছে ডেল এক্স। এইবার সবাই একটু বোর্ডে দেখো, দেখো S1 থেকে লম্ব টানলাম পর্দার উপর। এই পুরোটা যদি এ হয় তাহলে এতটুকু a/2, 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 এইটুকু a/2। ওকে, আবার S2 থেকে পর্দার উপর লম্ব টানলাম, এই যে এইটুকু a/2, এই পুরোটা a, এইটুকু a/2, 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 এই যে এইটুকু a/2। এটা কি সবাই বুঝছো? ক্লিয়ার? এইবার আমরা চাইতেছি xn এর মান বের করতে। তাহলে কিভাবে বের করতে পারি? দেখো পিথাগোরাস, S1p এর স্কয়ার, S1p কই? S1p এর স্কয়ার, এটা স্কয়ার ইকুয়াল টু, দেখো ভাই এটা যদি d হয় এটাও তো d, এটা যদি d হয় এটাও তো d, তাহলে পিথাগোরাস S1p এর স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার প্লাস এইটুকু। তো এইটুকু কত? এইটুকু হচ্ছে xn মাইনাস a/2। তাহলে d স্কয়ার প্লাস এইটুকু xn মাইনাস a/2 তার স্কয়ার। ওকে, এবার S2p তার স্কয়ার, এটা ইকুয়াল টু কই? S2p, তাহলে S2p তার স্কয়ার এটা ইকুয়াল টু d স্কয়ার প্লাস, দেখো এখান থেকে এই বিন্দুর দূরত্ব d স্কয়ার প্লাস এখান থেকে এই বিন্দুর দূরত্ব xn আর এতটুকু a/2, xn আর এইটুকু a/2, তাহলে xn প্লাস a/2 তার স্কয়ার। তাহলে S2p স্কয়ার মাইনাস S1p স্কয়ার, বিয়োগ করতেছি, এটা ধরো 1 নং, কেউ লিখবা না এখন, এটা হচ্ছে 2 নং। দেখো এবার হিসাব দেখো, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে ভাই d স্কয়ার প্লাস xn প্লাস a/2 তার স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস xn মাইনাস a/2 তার স্কয়ার, d স্কয়ার কাটা, d স্কয়ার কাটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4ab এর সূত্র, তাই না? 4ab এর সূত্র না? S2p মাইনাস S1p, S2p প্লাস S1p, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখলাম। আর এইখানে
এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4ab এর সূত্র 4ab এ xn বি a বাই 2। বুঝলা? আর যদি মনে করো যে ভাই ভেঙে লিখবো তো ভেঙে দাও, এটার স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙো, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙো, বাংলা দেখবা এটাই থাকবে। এইবার দেখো S2p মানে S2p মানে x2, এই যেটা ছিল x2 এটা x1, তাহলে S2p মানে x2 আর S1p মানে x1, তো x2 মাইনাস x1 এটা তো ডেল x, এটা তো পথের পার্থক্য, এটা তো ডেল x। আর S2p প্লাস S1p কেউ লিখবা না কিন্তু, 4 আর 2 কাটাকাটি করে 2xn, এই আমাদের টার্গেট xn বের করা। ওকে, তাহলে আমাদের টার্গেটে চলে আসছি, xn বের করতে হবে। তাহলে ডেল x S2p প্লাস S1p ডিভাইডেড বাই টুয়াইস a, ডিভাইডেড বাই টুয়াইস a। এখন দেখো একটা ছোট্ট গোজামিল, একটা ছোট্ট গোজামিল, কি গোজামিল? S2p আর S1p এরা প্রায় সমান, দেখি তো, S2p আর S1p এরা প্রায় সমান, প্রায় সমান, এবং এরা প্রায় ডি এর সমান, এরা প্রায় ডি এর সমান। ধাক্কা খাইছো? ধাক্কা খাইছো? বাংলা সিনেমায় দেখবা ওই যে আনোয়ার ছিল, হ্যাঁ, বাবার ভূমিকায় তুমি অভিনয় করতো, তো যে কোনো মনে করো যে ওই ঘটনা ঘটলে তাড়াতাড়ি হচ্ছে হার্ট চাপ দিয়ে স্ট্রোক করে ফেলতো, তো সেরকম ধাক্কা টাক্কা খাইছো নাকি? ছোটোখাটো একটা ধাক্কা খাইছো না, হার্ট অ্যাটাক করছি। তো দেখো S1p আর S2p এরা নাকি প্রায় সমান, তো কথা হচ্ছে এইটুকুতে মনে করো যে সহ্য করা যায়, কিন্তু বড় ধাক্কাটা কোথায়? S1p S2p এরা প্রায় সমান, এরা নাকি আবার ডি এর সমান, এই যে ডি এরা নাকি আবার ডি এর সমান। তো যাই হোক আপাতত মানো, এটা মেনে নাও আপাতত, ঠিক আছে, আপাতত মেনে নাও, মেনে নিয়ে দেখি কত দূর আগানো যায়। তাহলে xn nতম ডোরার দূরত্ব, এটা হচ্ছে ডেল x S2p S1p d প্লাস ডি 2d, এটাও ডি এটাও ডি, তাহলে ডি প্লাস ডি 2d, 2d আর নিচে হচ্ছে 2a, 2 কাটাকাটি, তাহলে অতএব xn ইকুয়াল টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। এবার থামো, আমি লেখার সময় দিব, শোনো। nতম ডোরার দূরত্বের সূত্র পেয়ে গেছি, ডেল এক্স হচ্ছে পথের দূরত্ব, সরি পথের পার্থক্য, ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব, আর এ হচ্ছে চির দ্বয়ের মধ্যকার দূরত্ব। এটাই হচ্ছে nতম ডোরার দূরত্বের সূত্র। এখন কথা হচ্ছে ভাই এটা কেন, এটা হয়, এটা কি হইল? এবার শোনো, তোমার আমি এটা কি হইলো দেখাই। তোমার আমি বলছিলাম না এর মান ডি এর তুলনায় অনেক ক্ষুদ্র। তুমি যখন ম্যাথ করবে, আমরা পরের দিন ম্যাথ করব, তখন আমরা দেখতে পারবো চির দ্বয়ের মধ্যকার যে দূরত্ব এর মান 0.2 মিলিমিটার, ঠিক আছে, 0.04 মিলিমিটার এর মান দেওয়া থাকবে, এরকম এরকম রেঞ্জে এর মান দেওয়া থাকবে। চির থেকে পর্দার দূরত্ব মানে ডি, এটা 1.5 মিটার অথবা এটা 2 মিটার, এরকম রেঞ্জে মান দেওয়া থাকবে। চিন্তা করো এবার, এইবার এই মানগুলো নিয়ে একটু ভাবো, এই মানগুলা নিয়ে একটু ভাবো। ভাবো তো কেমন, এর মান 0.2 মিলিমিটার, চিরদ্বয় পরস্পর কত কাছাকাছি, বুঝছো? দুইটা চির পরস্পরের কত কাছাকাছি, 0.02 মিলিমিটার, 0.04 মিলিমিটার, আর চির থেকে পর্দার দূরত্ব অনেক বেশি, 2 মিটার, 1.5 মিটার। তাহলে বাস্তব চিত্রটা কি, তো আসো তো দেখি তো বাস্তব চিত্রটা কি। তাহলে চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব এই যে অনেক ক্ষুদ্র, মিলিমিটার রেঞ্জে, এই যে মিলিমিটার রেঞ্জে ধরো, তা আমি তাও অনেক বেশি নিয়ে ফেলছি। এই যে চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব এ, আর চির থেকে পর্দার দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব এটা, এটা ধরো চির থেকে পর্দার দূরত্ব। এবার এটা হচ্ছে পর্দা, এই পর্দার উপর ডোরা তৈরি হবে, একেবারে পুরো পর্দা জুড়ে ডোরা তৈরি হবে এমন না, ডোরা তৈরি হবে এই যে সামান্য একটু জায়গার উপরে ডোরা তৈরি হবে, ধরো এইটুকু জায়গায় ডোরা তৈরি হয়েছে, এটুকু জায়গায় ডোরা তৈরি হয়েছে, এই হচ্ছে ধরো পি বিন্দু। এখন এই পি বিন্দু থেকে এই যে S1 এর দূরত্ব এটা, পি বিন্দু থেকে S1 এর দূরত্ব এটা, আর S2 থেকে পি বিন্দুর দূরত্ব এটা। বাস্তব চিত্র হচ্ছে এটা, বাস্তব চিত্র এটা, এটা পি, এইটা S1, এইটা S2, তাহলে S1 P S2 P
আর এইটা হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব ডি। এইবার কি মানো? দেখো তো S1 আর আমি একটু যদি পথের পার্থক্য দেখাই, এখান থেকে লম্ব টানলে এই যে পথের পার্থক্য, এই যে এতটুকু পথের পার্থক্য, ঠিক আছে, খুবই সামান্য পথের পার্থক্য। S1P আর S2P এরা প্রায় সমান এবং তারা প্রায় ডি এর সমান। বললে অন্যায় হবে? বলো বলো, বললে অন্যায় হবে? তাহলে আমরা বলতে পারি না S1P S2P এবং ডি। এমন কথা হচ্ছে ভাই তাহলে এই চিত্র আঁকেন নাই কেন? আরে ভাই এই চিত্র যদি আঁকতাম তাহলে এত সুন্দর করে ডেরিভেশন করতে পারতাম। দেখো এই চিত্র আঁকতেই তো পুরো বোর্ড লাগতো। তো এই কারণে আমরা কি করলাম, একটু চিত্র আঁকার সময় এভাবে আঁকলাম। তাহলে বুঝতে পারছি কিনা যে S1P আসলে S2P এরা পরস্পর খুবই কাছাকাছি, এদের মধ্যে ব্যবধান খুবই কম, একেবারে সমান না, ব্যবধান আছে, ওই ব্যবধানটাই তো পথের পার্থক্য ডেল এক্স। তাহলে S1P S2P কে আমরা প্রায় ডি এর সমান ধরে ডি প্লাস ডি 2D লিখতে পারি। এইবার যারা একটু চালাক তারা ভাববে কি ভাই, আসেন আপনারা ধরি S2P S1P, এই যে তো S2P S1P যোগ করে যদি ডি প্লাস ডি 2D হয়, তো S2P S1P বিয়োগ করে ডি মাইনাস ডি, এটাও তো জিরো। ইয়েস অফকোর্স, আমি একমত। তাহলে এটাও তো জিরো হওয়া উচিত। তাহলে এটা ডেল এক্স S2P S1P ডি মাইনাস ডি, এটাও তো জিরো হওয়া উচিত। ডেল এক্স ডেল এক্স ডেল এক্স, এই যে ডেল এক্স জিরো। তাহলে ডেল এক্স যদি জিরো হয় এক্স এরই তো হয়ে যাবে জিরো। ডেল এক্স যদি জিরো হয় এক্স এরই তো হয়ে যাবে জিরো। তা আমি কী বের করবো তাইলে? লাভ কি হইল আমার তো পুরো ডেরিভেশনই ঝামেলা হয়ে গেল, ডেরিভেশনই তো ইন্নালিল্লাহ হয়ে গেল, তাই না? তো এইটা করা যাবে না। আমরা যোগ করে ডি প্লাস ডি 2D লিখতে পারি, কিন্তু এরা বিয়োগ করে এদেরকে জিরো আমি করতে পারবো না। এদের এই বিয়োগ ফলটাই আমার পথের পার্থক্য। হ্যাঁ, পথের পার্থক্য এটা অতি নগণ্য, পথের পার্থক্য এটা খুবই নগণ্য, কিন্তু ওই নগণ্য মানটাও তো কিছু একটা মান, ওটা তো জিরো না। আমি যদি ওটাকে জিরো ধরি তাহলে তো মানে ডেরিভেশনই শেষ, ডেরিভেশনই শেষ, ডেরিভেশনই করে আর কি দরকার? তখন আমি যে কোনো ডোরার দূরত্ব বের করি, ধরো এনতম উজ্জ্বল ডোরা, এনতম অন্ধকার ডোরা, 3তম ডোরা, 4তম ডোরা, যার যার দূরত্বই আমি বের করি সবই তো জিরো চলে আসবে। কি কথা বুঝছো? এবার তারপরে ধরো কেউ কেউ মাইনে নিতে পারতেছো না, যে মাইনে নিতে পারতেছো না হাত তোলো তো, হাত তোলো যে ভাই আমি মাইনে না নেওয়ার দলে। কই? এই যে অনেকে হাত তুলছে, গুড, ভেরি গুড। এই যে অনেকে হাত তুলছে যে ভাই আমি না মেনে নেওয়ার দলে। আর যারা হাত তুলো নাই তারা কি মেনে নেওয়ার দলে? তাহলে দেখো অনেকে হাত তুলছে যারা না মেনে নেওয়ার দলে, আর অনেকে হাত তোলা নেই, তাহলে তারা মেনে নিছে। এইবার শোনো, দুটো সংখ্যা যোগ করে ধরো 6.001 আর 6 যোগ করে 12.001, এটাকে কেউ ধরো তুমি একটা ম্যাথ করছো, অ্যান্সার আসছে 12.001, সেটাকে 12 লিখে দিলা, তাহলে তুমি কিন্তু ফুল মার্ক পাবা, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ম্যাথ করছো 6.001 মাইনাস 6, তাহলে বিয়োগফল 0.001, তুমি কি তখন লিখো এই বিয়োগফল 001 0.001, ওকে দ্যাট ইজ জিরো, এভাবে লিখে দিয়ে আসো? বলো 12.001 দ্যাট ইজ 12, কিন্তু 0.001 আর তার যে জিরোর খুবই কাছাকাছি, জিরো বসায় দাও। এটা কিন্তু তুমি করো না। কেন করো না ভাই? এই 12.001 এর সাথে কিছু গুণ দিলেও যা হবে, 12 এর সাথে কিছু গুণ দিলেও একই জিনিসই হবে, খুব বেশি পার্থক্য হবে না। কিন্তু 0.001 এর সাথে কোনো কিছু গুণ দাও, পুরোপুরি জিরো হবে না, তাই না? জিরো হবে না। কিন্তু এটার যদি জিরো ধরো আর তার সাথে যদি দুনিয়াদারি সব কিছুই গুণ দাও, কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তো ওই যে আমি বলছিলাম যে কারা কারা মানতেছো না, যারা যারা মাইনে নিতে পারতেছো না তারা হাত তোলো, অনেকে হাত তুলছো। এইবার সবাইকে, এখানে যতজন লাইভ করতেছো সবাইকে আমি একটা অফার দিলাম, বললাম তোমাদের আমি 10 কোটি করে টাকা দিব, 10 কোটি, 10 কোটি টাকা দিব। খুশি তোমরা? বলো। বললাম যে তোমাদের আমি 10 কোটি করে টাকা দিব, দেন ভাই তাড়াতাড়ি দেন। হ্যাঁ ধরো দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 10 কোটি টাকা নিতে হবে 6.001 এবং 6 এটা বিয়োগ করে যা থাকবে তার সাথে গুণ করে, এদের বিয়োগফলের সাথে গুণ করে। ওকে ভাই, যাইতেছি রাজশাহী, আসো, দৌড় দাও দৌড় দাও, 10 কোটি টাকা দিচ্ছি, 10 কোটি টাকা দিচ্ছি একেবারে নগদ। কিন্তু শর্ত হচ্ছে 6.001 আর 6 এটা বিয়োগ করে যা থাকবে, এটা বিয়োগ করে যা থাকবে তার সাথে গুণ করে। ওকে, তো বিয়োগ করে কত থাকে? 0.001। তো
তো যারা ওই যে মাইনে নিছো, এই ডেরিভেশন যারা মাইনে নিছো, তারা প্রথমে আসছো, আসার পরে 10 কোটি টাকার বস্তা তোমাদের দিছি, তোমরা 0.001 গুণ করছো, গুণ করে তাও কিছু থাকে ভাই, 1 লাখ থাকে, ঠিক আছে? 10 কোটি টাকা এটার সাথে গুণ দাও, গুণ দিলে তাও কিছু থাকে। তো ভাই ফ্রিতে 2 টাকা পাইলেও লাভ, আর এখানে তো 1 লাখ টাকা পাইতেছো, তো তাও লাভ। তাহলে যারা যারা মাইনে নিছো, এই ডেরিভেশন যারা যারা মাইনে নিছো যে বিয়োগ করে 0 লেখা যায় না, 0.001ই হবে, তার সাথে তুমি গুণ করে টাকাটা নিয়ে চলে গেছো, খুশি? কিন্তু ওই যে যেগুলা হাত তুলছে ওদেরকে তো আমি চিনে রাখছি, ওরাও আসছে টাকা নিতে। তো ওদেরকে ওদেরকে আমি বললাম যে আচ্ছা, ওই যে যোগ করে যেহেতু ডি প্লাস ডি 2D লেখা যায়, তাহলে বিয়োগ করে ডি মাইনাস ডি তো 0ই হওয়ার কথা। তো ওরা তো তাই মানতে চাই, ওরা তো এই ডেরিভেশনটা মানে নাই যে ভাই বিয়োগ করে তো 0 লেখা উচিত। তা আমি তখন ওদেরকে ধরছি, ওরা যখন 0.001 গুণ দিতে গেছে, তখন আমি শুনছি আরে এই যে 6.001 আর 6, এ তো বিয়োগ করলে 0ই, 0.001 তো 0ই, তো তুমি 0-র সাথে গুণ দিয়ে নিয়ে যাও, 10 কোটি টাকা গুণ দাও 0। ওরা ক্যালকুলেটর তুলছে 0.001 গুণ দেওয়ার চেষ্টা করতেছে, তাই বললাম না না না, এটা গুণ দেওয়া যাবে না, 0 গুণ দাও, তুমি তো সেই না মেনে নেওয়ার দলের লোক, ঠিক আছে? সেই দলের লোক তুমি, তো তুমি এখন 0 গুণ দিবা, তো ডি মাইনাস ডি 0, তো 0 গুণ দাও এখন। এখন দেখবা আর কেউ গুণ দিবে না, ঠিক আছে? এখন আর কেউ গুণ দিবে না, এখন সব পাগল দেখবা ভালো হয়ে গেছে। কি তাই কি বলো? এখন মনে করো সব পাগল ভালো হয়ে গেছে, এখন আর কেউ দেখবা পাগলামি করবে না। এখন ভাই 0, তো 0 গুণ দিলে তো সব 0ই হয়ে গেল, ভাই আমি 0.001 গুণ দিব, আপনার ডেরিভেশন আমি মেনে নিব, ঠিক আছে? এইবার এইবার এই জিনিসটা হবে, তাই না? তো 1 টাকাও পাবে না। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা যোগ করে ডি প্লাস ডি, হ্যাঁ 2D লিখতে পারি, প্রায় কাছাকাছি ডি আর ডি 2D বলতে পারি, কিন্তু বিয়োগ করে এটা বলতে পারি না। এবার তোমার আমি আরও একটা কারণ বলে দিই, শোনো। ডেল এক্সের যে মানটা দেখো তো, ডেল এক্স হচ্ছে 2n λ/2 বা 2n - 1 λ/2, এটাই তো ডেল এক্স ছিল। তো ধরো এই 2 কেটে দিলাম, ধরো n ল্যামডা, ধরো n এর মান 1, n এর মান 1 হলে এটা ল্যামডা হলো না? অথবা n এর মান 2 হলে 2 ল্যামডা হলো না? এই ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা কেউ একজন একটু কমেন্ট করে আমারে যে কোনো একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমাকে একটু বলো তো ভাই, যে কোনো একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমাকে একটু বলো, যে কোনো একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, জাস্ট একটা মান গেস করো যে ভাই এত, একক সহ বলো, একক সহ। 500, 520 কি, 380 কি, 390 কি? হ্যাঁ ন্যানোমিটার, ন্যানোমিটার কি? ন্যানোমিটার। তাহলে সামথিং 300, ধরো 390 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে বোঝো 390 গুণ 10⁻⁻৯ মিটার। কি 0.001? এ তো আরও কয়েকটা জিরো, 9টা জিরো, পয়েন্টের পরে 9টা 8টা জিরো, তাই না? তাহলে এটা খুবই ক্ষুদ্র মান না? তো খুবই ক্ষুদ্র মান, কিন্তু 0 বলে চালায় দেওয়া যাবে? এখন তুমি যদি বলো এ ভাই এটা তো খুবই ক্ষুদ্র মান, 10⁻⁹, তাহলে এটা তো 0ই, তাহলে তো দুনিয়ার সব আলোর তরঙ্গ দৈর্ঘ্যই 0 হয়ে যাবে, তাই না? তাহলে খুবই ক্ষুদ্র মানকে 0 বলে চালায় দেওয়া যাবে না, কিন্তু একেবারে 0 বলে চালায় দেওয়া যাবে না। তাহলে এই হচ্ছে ঘটনা, মূল ঘটনা হচ্ছে এখানে। তাহলে এনতম ডোরার দূরত্ব হয়ে গেল, এনতম ডোরার দূরত্ব পেয়ে গেলাম। আজকে কি আর পড়বো বলো? না। এইবার কথা হচ্ছে কি, এনতম ডোরাটা কি হইতে পারে? উজ্জ্বল হইতে পারে। এনতম ডোরাটা কি হইতে পারে? অন্ধকার হইতে পারে। তাহলে ডেল এক্স এর মান উজ্জ্বলের জন্য একবার বসাই দিবা, ডেল এক্স এর মান অন্ধকারের জন্য একবার বসাই দিবা। উজ্জ্বলের জন্য 2n λ/2 বসাই দিবা, আর অন্ধকারের জন্য 2n - 1 λ/2 বসাই দিবা। বসাই দিলে এক্স এর মানটা তুমি পেয়ে যাবা। ওকে, টাটা। তাহলে আমরা নেক্সট দিন এখান থেকে হিসাব নিকাশ শুরু করব, এখান থেকে নেক্সট দিন আমরা হিসাব নিকাশ শুরু করব।